পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। চমৎকার একটি ঠান্ডা ভয় আবারও শুরু হলো ডর এ সপ্তাহের মতো 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আমার সঙ্গে রয়েছে বরাবরের মতোই হন্টেড প্লেস থেকে রেহান এবং সুমন, এবং সাউন্ডে রয়েছে লোবান। বাংলাদেশে এই প্রথম অধিভৌতিক একটি অনুষ্ঠান যেটা বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ধারণ করা হয়। প্রিয় শ্রোতা, আজকে আমরা ঢাকার খুব কাছাকাছি একটি হন্টেড প্লেসে গিয়ে ডর অনুষ্ঠানটিকে ধারণ করে প্রচার করছি। পুরো সপ্তাহব্যাপী ওখানে কাজ করেছে এবিসি রেডিওর টিম, এবং আমাদের সাথে ছিল বেশ কয়েকজন বন্ধু যারা তাদের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো ডরে বলতে চায়। ডর অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি আপনার জীবনের ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনাগুলো বলতে পারেন। সেজন্য আপনাকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবার বলছি 09613892 এ সপ্তাহে আমরা ডরে প্রথমবারের মতো একজন মেয়ে বন্ধুকে হন্টেড প্লেসে নিয়ে গিয়ে তার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং যাদের সংশয় ছিল এখানে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে কিনা, আমরা আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে বলতে পারি এখানে ছেলে এবং মেয়ে বন্ধু সবারই সমান অধিকার রয়েছে। কারণ ডর টিমে থাকে এবিসি রেডিওর বেশ কিছু অ্যাক্টিভ মেম্বার যারা এই অনুষ্ঠানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং নিরাপত্তার ব্যাপারে কোনোই সমস্যা নেই। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ডরের 11তম পর্ব। এবারে ডরের গন্তব্য যেহেতু ঢাকার খুব কাছে দক্ষিণখানে ছিল, তাই রাতের বেলা 11টার পর কারওয়ান বাজার থেকে আমি আর রেহান রওনা দিই দক্ষিণখানের উদ্দেশ্যে। অল্প কিছু সময়ের জার্নির পরই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে আগে থেকেই ডর টিম আজকের অতিথিদেরকে নিয়ে প্রস্তুত ছিল। ওকে দোস্ত, সবাই তো বসে পড়লাম, তাহলে এখন আমরা গল্প শোনা শুরু করতে পারি। গল্প শোনা শুরু করার আগে আমার মনে হয় দোস্ত একটা কথা বলে নেওয়া উচিত যে এই প্রথমবারের মতো ডরে এমন গেস্টকে নিয়ে আসছি যেটা শ্রোতারা আর কখনোই শুনতে পায়নি। ডরের ক্ষেত্রে আসলে এটা প্রথম যে আমাদের সাথে একজন নারী গেস্ট আছে আমাদের সঙ্গে। এই যে আপনি রাতের বেলা আমাদের সঙ্গে আছেন, আপনার কোনো প্রবলেম হবে না তো? না, আমার কোনো প্রবলেম হবে না, বিকজ আমি যেহেতু মিডিয়াতে কাজ করেছি এর আগে, এখনো করছি। বেসিক্যালি এরকম রাতে রাতে ঘোরাফেরা হয় বেশি বেশি। যারা শুনবে তাদের জন্য একটু বলি যে আসলে আমরা আজকে ওনাকে নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে এটাই, আমরা যেহেতু ঢাকার খুব কাছাকাছি একটা স্পটে আছি এবং উনি নিজে থেকে খুব আসতে চেয়েছেন, এবং ওনার ফ্যামিলি থেকেও খুব একটা প্রবলেম নেই, এবং মিডিয়াতে যেহেতু জব করে অনেক রাতে বাসায় ফিরতে হয় অফিসের প্রয়োজনে, আমরা এটা ভালো করেই জানি। এটা একটা অনেক বড় সাপোর্ট ছিল। সো এই কারণে আমাদের একটু সমস্যা কম হয়েছে, তাদেরকে ওনারা হয়তো বা বোঝাতে সুবিধা হয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক, কথা শুরু করার আগে আপনার বিস্তারিত পরিচয়টা আরো একবার একটু ভালো করে জেনে নিই। আমি জান্নাতুল ফেরদৌস শমা, মিরপুর থেকে এসেছি। বর্তমানে পড়াশোনা করছি, আমি সিএ করছি। আপনি কি বিশ্বাস করেন এই ধরনের ব্যাপারগুলোতে? প্রথমত বিশ্বাস করতাম না। আসলে একটা কথা হচ্ছে কি, মানুষের সাথে আসলে এমন কিছু ঘটনা ঘটে, তখনই আসলে সে বিশ্বাস করে যে না, আসলে সামথিং ইজ হেয়ার। মানে আপনার সঙ্গে কিছু ঘটেছে, যেহেতু আপনার বিশ্বাসটা বদলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের কিন্তু একটা ধারণাই থাকে, আর আমরা সবসময় লজিক্যালি চিন্তা করি যে না, এটা হয় না। মিডিয়াতে বলবো না, শিক্ষিত মানুষ মাত্রই আসলে আমরা একটু লজিক খুঁজে বেড়াই। শিক্ষিত মানুষের সাথে আমার কাছে মনে হয় মিডিয়ার মানুষরা একটু বেশি করে যে না, এটা হয় না, এটা হবে না, এটা কি বলে মানে মিথ্যা বলছে মনে হয় না, বানোয়াট কথা। কিন্তু যখন সেটা ফেস করে আমার মনে হয় সেটাই তখনই মনে হয় যে না, আসলেই মানে আছেই, আসলে কিছু আছে। ওকে জান্নাত, তাহলে আমরা শুনি কি ঘটেছে আপনার সঙ্গে। আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। ঈদ করার জন্য আমি আমার পুরো ফ্যামিলি সহ আমার
আমার নিজের বাড়ি কুড়িগ্রামে গিয়েছিলাম। তখন আমি ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। তো বাড়ি যাচ্ছি, আমার বাড়ি কুড়িগ্রাম, অনেক দূর, ঈদের সময়ে প্রায় 20 থেকে 22 ঘন্টার সময় লেগে যায়। পুরো একদিন আর কি, অলমোস্ট। হ্যাঁ, অলমোস্ট একদিন লেগে যায়। তো ওরকম সময় বাড়িতে গিয়েছি। তবে একটু মজা ছিল যে বাসের মধ্যে আসলে ফ্যামিলি সবাই ছিল, তো জার্নিটা আসলে খুব এনজয় করেছি। কিন্তু অত দূর বাড়ি যাওয়ার পরে খুবই টায়ার্ড লাগছিল আর কি। খেতে বলা হচ্ছিল কিন্তু ইচ্ছা করতেছিল না যে আসলে খাবো, কারণ এত টায়ার্ড ছিলাম। আর ওই সময়টাতে আমাদের বাড়ির একটু বিবরণ দিতে চাই, সেটা হচ্ছে এখন আমাদের বাড়ি একটু ওয়াল হয়েছে, মানে সাইড দিয়ে যেটা টিন সেট বলা হয়। ওই সময়টাতে এরকম অবস্থাটা ছিল না। তো তখন শুধুমাত্র একটা মানে মাটির ঘর ছিল আর কি। তো এটা ঠিক কত বছর আগের ঘটনা? এটা হচ্ছে 2010-এ। 2010 মানে আমার বাড়ির পিছনেই ঠিক কিন্তু একটা মানে বাঁশঝাড়ের মতো ছিল, এবং সেখানে আমাদের যেটা বলে পারিবারিক কবরস্থান যেটা বলা হয়। তো ওই সময়টাতে এখন রাতে বাড়ি গিয়েছি, খুবই খারাপ লাগছে, টায়ার্ড লাগছে, আম্মা খেতে বলছে, কিছুই খেতে ইচ্ছা করছে না। আমি আম্মাকে বললাম, আম্মা এখন খাবো না, আমি আসলে এখন ঘুমাবো, আমার রেস্ট দরকার। আম্মা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা রুম আমাকে দেখিয়ে দিয়েছিলে। মানে ওই রুমটা প্রায় অনেক দিন ধরে বন্ধ ছিল, বিকজ আমার বাড়িতে শুধুমাত্র আমার দাদা দাদি এবং আমার এক ফুপু থাকেন। তার সেখানে তার 2 মেয়ে ছিলেন, তার 4 মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 মেয়ের বিয়ে হয়নি। তো 2 মেয়েও ছিলেন, কিন্তু মানে ওই রুমটা কি বেসিক্যালি অনেকদিন ধরে মানে আনইউজড ছিল। খুব সচরাচর যেতেন না? সচরাচর অনেক দিন পর পর, যেহেতু ঢাকা থেকে যেতে সময় লাগে, যাওয়া হয় না। আমার আম্মা বললো যে ঠিক আছে, তাহলে তুমি ওই রুমটাতে ঘুমাও, দরজাটা বন্ধ করো না, কারণ তোমার সাথে আরেকজন হবে, যেহেতু এখন মানুষ বেশি হয়েছে, এখন তো রুম দরকার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দরজা বন্ধ করবো না, কিন্তু তাড়াতাড়ি পাঠাই দিও, কারণ দরজা অন রেখে আসলে দরজা খোলা রেখে ঘুমানো একটু। হ্যাঁ, ওই রুমের একটা ইয়া ছিল যে রুমের সাথে একটা বাথরুম ছিল আর কি, একটা বাথরুম ছিল। আমি ঘুমালাম, মানে ঘুমানোর আগে আমার যেহেতু জোহর আসর বাসে থাকার জন্য আমি নামাজ পড়াটা আমার হয় নাই, আমার সেই নামাজটা আমি কাজা পড়লাম আর কি। পরে মানে একটু সময় লেগেছে, কারণ কাজা নামাজ পড়তে একটু সময় লাগে আর কি। তো আমি নামাজ পড়ে ঘুমালাম। ঘুমানোর পরে যেটা দেখলাম, রাত 11:15টার দিকে আমি দেখলাম আমার কাজিন, ও আমার 2 বছরের জুনিয়র, ও শুয়ে আছে আমার সাথে। 11:15টার দিকে কোনো থাকার কথা ছিল? হ্যাঁ, মানে ওই কাজিন আসবে আমার সাথে, সে শুবে আর কি। দরজাটা খোলা, তার জন্য আমাকে বলা হয়েছিল দরজাটা যেন আমি বন্ধ না করি। আর 11:15টার সময় আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল? হঠাৎ করে আর কি সামহাও আমার ঘুম ভাঙলো। আমি দেখলাম যে মোবাইলও আমি দেখলাম যে হ্যাঁ মোবাইল খোলা আছে আমার, এবং দেখলাম যে হ্যাঁ 11:15 বাজে। আচ্ছা, আমি দেখলাম দরজাটা খোলা, তা আমি দরজাটা উঠে বন্ধ করলাম। দেখলাম যেহেতু ঘুমাই গেছে, এখন ও মনে হয় ওরও টায়ার্ড লাগছে, হ্যাঁ ওরও টায়ার্ড লাগছে, তো দরজা বন্ধ করতে ভুলে গেছে। তা আমি দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি ওর সাথে ঘুমালাম। তো ঘুমানোর পরে আমার লাইফের একটা কথা হচ্ছে যে আমি কোনোদিন এরকম হয় নাই যে আমি ফজরের নামাজের সময় আমার ঘুম ভাঙে নাই। আমি অলওয়েজ ফজরের আজান পড়েছে, আমার ঘুম ভেঙে গেছে। তো সেই দিন আমি 11টা বেজে গেছে, আমার ঘুম ভাঙে নাই। আমি বলতে পারি না আসলে 11টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে যেটা দেখলাম যে আমার আম্মা দরজা একদম মানে খুব মানে জোরে নক করা শুরু হয়েছে, এমন একটা অবস্থা হয়েছে যে দরজা এখন তারা ভেঙে ফেলবে। তা আমি এরকম ঘুম থেকে উঠে দেখলাম যে দরজা এরকম খুব জোরে জোরে নক হচ্ছে। নক হওয়ার পরে আমার কাজিনটাও আমার পাশে নেই। আমি বললাম ও হয়তো ওয়াশরুমে গেছে আর কি। আমি আর অত খেয়াল করি না যে সে ওয়াশরুমে গেছে কি যায় নাই, ও কোথায় গেছে, কারণ আমি তো দেখেছি দরজা লক করা। তো ও যদি বাইরে যায় তাহলে অবভিয়াসলি দরজাটা আমার খোলা থাকবে। আমার মাথায় ছিল যে হ্যাঁ ও মানে হয়তো ওয়াশরুমে গেছে। উঠে দেখি ফোন বন্ধ। তা আমি আসলে মানে আমার একটু হইলো যে ফোনটা কেন, আমি কি রাতে বন্ধ করলাম? আমার একটা বাজে অভ্যাস আছে, আমি রাতের বেলা আমাকে কেউ ফোন করলে না রিসিভ করছি, হয়তো তার সাথে আমি কি যে কথা বলছি আমার মনে নেই, অনেক সময় আছে কেটে দেই, মানে আমার হুশ নাই যে আমি ঘুমের ঘরে থাকে না। তো ওর জন্য কি ঘুমের ঘরে আমি এত কিছু আর কি করি নাই। কিন্তু আমার একটা জিনিসই খালি আমাকে বারবার করছিল যে আমি এতক্ষণ ঘুমালাম, মানে আমার লাইফে যেটা কখনো হয় নাই, আমি 11টা পর্যন্ত ঘুমালাম, এরকম আমার খালি একটু মনে হয়েছিল। তা আমি দরজা খুললাম, খুলে দেখলাম যে আমার আম্মা এবং আমার দাদি আমাকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কিরে কি অবস্থা, এতক্ষণ ধরে ঘুমাচ্ছিস? আমরা তো ভাবছি কি না কি হয়েছে, মানে খুব কান্না। মানে আমার আম্মা খুবই ভয় পাইছে যে আসলে অনেকে বলছিল যে গ্রামের আমি মনে হয় সুইসাইড অ্যাটেম্প নিয়েছি, এই টাইপের অনেকে কথা। তখন আমার আম্মা বলতেছে যে তুই দরজা কেন বন্ধ করছিস? আমি না ওই সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার সুযোগ মানে দিব যে সেটা আমার মুখ থেকে বের হয় নাই, কারণ আমি আমার কাজিনটাকে দেখলাম সে দরজার বাইরে। মানে যেই কাজিন আপনার
আমার সাথে ঘুমিয়েছিল এবং আমার সাথে প্রথমত যার সাথে আমার ঘুমানোর কথা ছিল এবং আমি যাকে রাতে দেখলাম যে আমার সাথে ঘুমাইছে সে বাইরে মানে দাঁড়ায় আছে। আমি ওর দিকে তাকালাম কিছুক্ষণ, আমার আম্মা খালি আমাকে বলতেছে যে তুই দরজা বন্ধ করছিস কেন, সাবানা এতক্ষণ ধরে দরজা নক করছে, ও তুই দরজা খুলিস নাই, তুই দরজা কেন বন্ধ করলি। আমি প্রচন্ড রকমের ভয় পাইছি। আমি খালি ওর দিকে তাকায় খালি একটা কথাই বললাম যে ও বাইরে কিভাবে আসলো। ও তো আপনার সঙ্গে থাকার কথা। হ্যাঁ, এটা বলার পরপরই না আমার সাবানা আমাকে বলতেছে আপু আমি তো ঘরেই ঢুকি নেই। তখন আমি জাস্ট খালি একটা পিছনে ফিরে আমি বললাম যে তাহলে আমার সাথে ঘরে কে ঘুমালো। এই কথা বলেই সেন্সলেস হয়ে গেছি। নিজের উঠে আমি দরজা বন্ধ করলাম, আমি নিজে দেখলাম যে আমার সাথে শুইছে। ইভেন আমার একটা ইয়ে ছিল যে আমার গায়ে কেউ টাচ করলে আমার ঘুম আসে না, কিন্তু ওই সময়টাতে কিন্তু আমি একবার তাকে আমি টাচও করছি, মানে দেখছি যে আসলে সে মানে একটু ঘুমের ঘুরে দেখলাম যে আসলে আশেপাশে আছে, আমি দেখেছি এবং আমি ফিল করেছি যে সে আছে। সবচেয়ে বড় কথা ওকে পাশে দেখেই তো আপনি যে আমি দরজাটা বন্ধ করেছি, এর আগে আমি দরজাটা মোটেই বন্ধ করিনি। তারপরে আসলে 3 দিন আমার আর কোনো হুঁশ ছিল না, নিজের মধ্যে ছিলাম না। কিন্তু আমার আম্মার কাছে আমার দাদাদির কাছে শুনেছি যে আমার হুঁশ ছিল, মানে আমি কথা বলছি মানে আমার বিহেভিয়ার অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আমি নিজে বলতে পারছেন না। মানে আমি আমার সেন্স নাই যে আমি ওই 3 দিন আসলে কি করেছি সেটা আমার মনে নাই। পরে যখন আমার মার কাছে শুনেছি যেটা আমাকে ওই 3 দিনের মধ্যে আমি নাকি খুব মানে কোনো খারাপ কোনো অ্যাক্টিভিটিস করিনি, জিনিসপত্র ভাঙাভাঙি, এটা ছোড়াছুড়ি, কারোর সাথে বেয়াদবি এরকম আমি কিছুই করি না। আমি নাকি শুধুমাত্র একটা কোনায় আমি বসেছিলাম, যে রুমে আপনি নামাজ পড়েছিলেন। হ্যাঁ আমি নামাজ পড়েছিলাম, ওই রুমে একটা কোনাতে আমি বসেছিলাম এবং প্রত্যেক ওয়াক্তেই নাকি আমি নামাজ পড়তাম। আচ্ছা, 3 দিনের মধ্যে আমাকে এক হুজুর দেখতে আসছিলেন। তো হুজুর দেখা আসার পর হুজুর নাকি আমার ভিতরেই ওই জিনটাকে মানে একটা ভর করাইছে। হুজুরের সাথে কথাবার্তাতে যেটা বলেছেন যে উনি বলেছেন যে আমি যে জায়গাটাতে নামাজ পড়ি সেই জায়গাটাতে ও নামাজ পড়ছে এবং ওর নামাজের জন্য আমার নামাজ দেরি হয়েছে। যেহেতু আমি কাজা পড়ছিলাম অনেক আগে, জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ 3-4টা নামাজ আমি একসাথে পড়েছি, সো আমার একটু সময় লেগেছে। তো ওর জন্য হয়তোবা ওনার নামাজে দেরি হয়েছে কারণ 12টা ক্রস করে ফেলছে। একটা জিনিস খুব অবাক করা কাণ্ড, সেটা হচ্ছে যে ওই রুমটা অনেক নোংরা ছিল, কিন্তু মানে ময়লা টয়লা ছিল, কিন্তু আমি যে জায়গাটা নামাজ পড়েছি আমি দেখেছি জায়গাটা পরিষ্কার। আমি এর জন্যই ওই জায়গাটাই আসলে সিলেক্ট করেছি। ওই জন্য ওটা বললো যে আমি ওর কোনো বললো যে না ও নামাজ পড়েছে, আমার খুব ভালো লেগেছে ও নামাজ পড়েছে। ওর জন্য যে আমি নামাজ পড়তে পারি নাই, ওর জন্য যে আমার নামাজে লেট হলো, তো এইটাই তার একটা ক্ষোভ ছিল যে কেন আমি এটা করলাম। আর সে আমাকে তেমন কোনো ক্ষতি করে নাই, শুধুমাত্র আমার হাতে দাগ ছিল, হাতে 2 হাতে, এবং আমার পিঠে কিছু দাগ ছিল। মানে এটা জাস্ট আমাকে পানিশমেন্ট দেওয়া যে জাস্ট এইটাই আমি একটু জানতে যাচ্ছিলাম যে আপনার কোনো মানে শারীরিক ভাবে আপনি আঘাত শারীরিক ভাবে জাস্ট এইটুকুই ছিল। এবং আমার হুজুরও আর কি বলেছিলেন যে আমার আম্মাকে যে না ওর কোনো প্রবলেম হবে না কারণ এটা ভালো জিন ছিল ও নামাজ। হ্যাঁ সেজন্য হয়তো পানিশমেন্টের মাত্রাটাও এরকম ছিল। এবং আমি যেটা শুনেছি যে আমি কোনো পাগলামি করি নাই। এটা নিয়ে আর কোন ধরনের কোনো প্রবলেম এটার পরে যেটা প্রবলেম হয়েছে যে আমি তার আগে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এরপরে আপনি আর কতদিন ছিলেন কুড়িগ্রামে? কুড়িগ্রামে আমি ঈদ করে তারপর আসছি, কিন্তু আমি বেশি আমাদের এই প্ল্যান ছিল ওই রুমটা থেকে আর ছিলেন না। আমি ওই রুমটাতে আমাকে আর কখনো যেতে দেয়নি। কাজিন বা অন্য কেউ ওই রুমে গেছিল? ওই রুমে আর কেউ ছিল না। বাট তারপরে যখন আমরা নতুন করে এখন আবার বাড়িটা আমাদের নতুন করে বাড়ি বানানো হয়েছে, এখন আমাদের আর কি পুরো বাড়িটাই আর কি বন্ধ করে দেওয়া হয়েছে। তো অনেক হুজুর যেটা বলেছিলেন যে হয়তোবা অনেকদিন বন্ধ থাকার কারণে এরকম থাকে, আমি জানি না আসলে শিওর। 40 দিন নাকি একটা জায়গা মানে বন্ধ থাকলে সেখানে নাকি মানে এসব জিনিস জিন বলেন, ভালো জিন খারাপ জিন বা যাই বলেন, ওর নাকি এরকম ওখানেই নাকি তারা স্টে করার একটা সুযোগ পায়। তারা তো নিশ্চয়ই চাবে না সর্বক্ষণ আমাদেরকে ডিস্টার্ব করতে বা আমাদের আশেপাশে থাকতে। এরপরে আমি কিছু ফিল করতাম, আমাকে ধরা হয়েছিল বুধবার দিন রাতে। তা আমি ফিল করতাম যে ওই সময়টাতে আমার আশেপাশে কেউ আছে, ফিল করতাম মানে ওই বুধবার রাতেই, মানে বুধবারের দিনটাতেই আমি ফিল করতাম রাতের বেলা, প্রত্যেক বুধবার রাতে। হ্যাঁ, এটা আমি ঢাকা আসার পরেও অ্যারাউন্ড 1 ইয়ার আমি এরকম ফিল করতাম। আচ্ছা, আপনি তো এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন, তো আপনার ওই ফিলিংসটা আপনার কাছে কি মনে হয়? ওয়াজ দ্যাট হ্যালুসিনেশন, কোন একটা ভয় থেকে, নাকি আসলেই আপনার মনে হতো যে কেউ হয়তো বা আছে? না, প্রথমে আমি হ্যালুসিনেশনই ভাবতাম। আচ্ছা, কারণ প্রথমে আমাকে কাহিনীগুলো বলা হয়নি, মানে এই কিছু কোয়েশ্চেন আমার মধ্যে ছিল যেগুলো আমি আমার আম্মাকে করেছি, কিন্তু আমার আম্মা প্রথম অবস্থায় আমাকে এগুলো বলেনি। ইভেন আমি যখন ঢাকা ব্যাক করেছি, ডর মানে ভয়।
আচ্ছা, আপনি ঢাকায় ব্যাক করার কথা বলছিলেন, ঢাকায় ব্যাক করে কি হলো? ব্যাক করার পরে আমি এই যে বললাম যে প্রত্যেক বুধবারে রাতে আমি ফিল করতাম যে আমার আশেপাশে কিছু আছে এবং মনে হয় যে আমার রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করতেছে, এরকম আমার মনে হতো। এটা কি আপনি একা থাকতেন নাকি সাথে কেউ থাকলেও? সাথে কেউ থাকলেও, মানে আমি তো ব্যস্ত হয়ে গিয়েছিলাম আসার পরে, টেস্ট পরীক্ষা, ইন্টারমিডিয়েট সামনে পরীক্ষা, তো সেটা না হয় আমি 1 মাস 2 মাস ধরলাম যে সেটা আমার মাথায় ছিল, বাট 2 মাস পরেও আমি এটা বললাম না, মানে অ্যারাউন্ড 1 ইয়ার আমি এটা ফিল করছি। অন্য দিনগুলোতে কিন্তু কিছু হয় নাই, জাস্ট এই বুধবারই আমার কেন এরকম মনে হচ্ছে। তো এর মধ্যে আমার আম্মা আমাকে একটা তাবিজও দিয়েছিলেন, আমি মানে বাম হাতে এটা পড়তাম এবং আমি অনেক সময় আছে যে ছোট যে কোরআন শরীফ গুলো আছে ওগুলো আমি আমার সাথে নিয়ে বসে থাকতাম, ঘুমিয়ে থাকতাম, যে না আমাকে যদি ধরে, আমাকে যদি এরকম হয়। এটা নিয়ে এরপরে আর আপনি না, কোনো ধরনের কোনো প্রবলেম? 1 বছর পরে আমার সাথে আর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। ওকে, 1 বছর পর কি আপনি ফাইনালি মুক্তি পেয়ে গেছেন এইসব ঘটনা থেকে, নাকি আরো কিছু ঘটেছে? আর একটা কাহিনী ঘটেছে, সেটা হচ্ছে রিসেন্ট এই বছরে আগস্টে আমি আমার নানা বাড়ি গিয়েছিলাম। আমার নানা বাড়ি কত বছরের গ্যাপ হয়ে গেল তখন থেকে? ইন্টারমিডিয়েট 10 সাল আর এখন হচ্ছে 14 years. Okay. আচ্ছা, 4 ইয়ার্স আমি আমার নানা বাড়ি গিয়েছিলাম। আমার নানা বাড়ি সিলেট, আমি একাই গিয়েছিলাম আর কি। আমি পৌঁছাতে কি বিকালে, আমি যেহেতু দুপুরের গাড়িতে উঠেছি, 4-5 ঘন্টা সময় লাগে। সিলেট হবিগঞ্জ জায়গাটা কি, হবিগঞ্জ। তো ওখানে আমি গেলাম, বিকাল হয়ে গেছে। তো আমার এক নানা আর কি বাড়ির পাশের বাড়িতেই থাকে, উনি যে কোদাল দিয়ে মানে জমিটাকে করছিলেন, হয়তো কিছু একটা বুনবে, হ্যাঁ কিছু একটা বুনবে এরকম। অ্যাকচুয়ালি আমার দূর সম্পর্কের নানা, মানে আমার পাশের বাড়ির নানা আর কি। তো সে আমাকে দেখে খুব মজা করে বললো যে কি অবস্থা নাতিন, এতদিন পর ঢাকা থেকে আসলা, এতদিন পর নানুদের কথা মনে হলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে নানা, আমি আসছি, আপনি যায়েন, বাড়ি যায়েন। তো উনি ওনার বাড়িটাকে এখন একটু আপগ্রেড করছেন। তো যেহেতু বাড়ি বানাচ্ছেন, তো ভাঙা ঘর, অনেক কিছুই এলোমেলো, ওয়াশরুম রেডি হয় নাই, এটা রেডি হয় না, ওটা রেডি হয় না, অনেক কিছুই আর কি। তো সে এরকম রাত আনুমানিক 1:30 কি 2টা, যেটা তার ওয়াইফ মানে আমার নানুর কাছ থেকে আমি শুনেছি, উনি 1:30-2টার সময় সে বাইরে গিয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো যেখানে গিয়েছিল তার ঘরের পাশে একটা তেঁতুল গাছ ছিল। তেঁতুল গাছের থেকে উনি যেখানে গিয়েছিলেন ওয়াশরুমে, সেটা থেকে দূরত্ব হচ্ছে প্রায় 5 থেকে 7 মিনিট। আমি হেঁটে যেতে গেলেও আমার 5 থেকে 7 মিনিট, মোটামুটি ভালো। আমি আসলে ঠিক বুঝিনি এটা, আরেকবার একটু শুনতে চাচ্ছি। উনি যেখানে রাতের বেলা গিয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য, সেটা বাইরেই গিয়েছিল। তো যেখানে উনি গিয়েছিল মানে ওয়াশরুমে আর তেঁতুল গাছটা, এই দুইটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 5 মিনিট হেঁটে যেতে 5 থেকে 7 মিনিট লাগে। তেঁতুল গাছটা এটা অনেক বছর আগে থেকে, এবং আমিও এটা অনেক বছর ধরে দেখেছি। তো উনি তেঁতুল গাছের থেকে ভালোই দূরত্ব, সে ওখানে ওয়াশরুমে গেল, কিন্তু সে সে করতে পারেনি কিছু। মানে সে যেটা তার ভাষ্য অনুযায়ী শুনেছে তার ওয়াইফের, তাকে নাকি কেউ ধাক্কা দিয়ে ঘরের ভিতর এমন জোরে ধাক্কা দিয়ে মানে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার হাতে কিন্তু ওই যে মানে বদনাটা ছিল আর কি, পানিটা পড়ে গেছে এবং সে ধাক্কা দিয়ে এসে তার রুমে মানে তাকে রুমে ফেলে দেওয়া হয়েছে। পিছন থেকে আমাকে যদি কেউ পিছনে ধাক্কা দেয়, আমি কিন্তু এরকম মানে ব্যালেন্স করতে না পারলে কিন্তু আমি পড়ে যাবো। রুমে ফেলে দিয়েছে, যেখানে গিয়েছিল সেখান থেকে তাকে ধাক্কা মারতে মারতে নিয়ে এসে রুমের ভিতরে জোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। ওখানে তাকে ধাক্কা নিয়ে আসা হয়েছে এবং সে ওখানে যখন পড়ে গেছে, পড়ে যে ওনার ছেলেকে ডাক দিয়ে বলল যে তোর মা তো আমাকে ওখানে আমাকে করতেই দিল না, আমাকে সে ধাক্কা দিয়ে এখানে নিয়ে এসেছে এবং আমি অনেকক্ষণ ধরে বলতেছি আমাকে কেন ধাক্কা দেওয়া হচ্ছে, কিন্তু সে আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না, কিন্তু আমাকে সে ধাক্কা দিচ্ছে। তো সে ওখানে পড়ে যাওয়ার পরপরই কিন্তু সে ওখানেই সে মানে ওয়াশরুমটা সেরে দিয়েছে আর কি। এবং ওটার সাথে সাথে তার ডান দিকটা প্যারালাইজড হয়ে যাচ্ছে এবং তার কথা আপছা চলে যাচ্ছে। হ্যাঁ, এবং অলরেডি কিন্তু বাড়ির মধ্যে একটা হাওমাও সিচুয়েশন শুরু হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে লোকজন, আমার নানা ভাই দৌড়ায় চলে গেছেন এবং আমরাও ওই সময় মানে সজাগ ছিলাম না, কিন্তু আমার নানা ভাই যখন আমার ডাকটাকে চিৎকারটা চেপেছে, আমরা সবাই মোটামুটি উঠে গিয়েছি, কিন্তু আমি আর আমার নানু আপু যাইনি একই, যে আমরা এখন যাবো না, রাত হয়ে গেছে। আমার নানা ভাই গিয়েছেন, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় রাতেই সিএনজি নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তিনি কি আপনার আপন নানা? ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি আমার দূর সম্পর্কের নানার সাথে, মানে আমার পাশের বাড়ির নানা আর কি। তো ওই সময়টাকে যেহেতু ওই নানার সাথে এরকম একটা কাহিনী ঘটার পরে বাড়িতে একটা মানে হাওমাও একটা কাওয়া শুরু হয়ে গেল। আমার যিনি নানা ভাই আর কি, আমার নানা ভাই পাশের বাড়ির এরকম চিল্লাপাল্লা শুনে সে ওখানে গিয়েছে, যে দেখা যায় এই অবস্থা, যে সে আবুল তাবুল কথা বলছেন, তার প্যারালাইজড মতো একটা অবস্থা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সে তখন সিএনজি নিয়ে মানে হাসপাতালে গিয়েছে। ডাক্তাররা বলেছেন যে প্রেশার হাই হয়ে গেছে, স্ট্রোক করেছে, মানে মেডিকেল সায়েন্সে আসলে যে ধরনের সিমটম মনে হয়েছে সেগুলোই বলে
বলেছে আর কি। তো বলার পরে এখন আমরা একটা জিনিস জানি যে গ্রামের মানুষরা আসলে যতই মেডিকেল ডাক্তার দেখাক না কেন, এটা হয়েছে ওটা হয়েছে, তারপরেও কিন্তু তারা সেই আগের যে চিন্তাধারা সেই ধারাতেই আছে, যে এরকম একটা অস্বাভাবিক কোনো কাহিনী দেখলেই মনে করে যে অথবা খারাপ জিন ধরেছে বা কিছু একটা সে দেখেছে। তো তারপর তাদের আসলে মনের শান্তির জন্য তো ওই দিন রাতে তো আর কিছু হয় নাই, পরের দিন সকালবেলা একটা হুজুরকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি আর কি, আমি দেখেছি ওই দুঃসম্পর্কের নানাকে, আমি দেখলাম যে সে একটা দিকে তাকিয়ে আছে এবং সে মানে আবুল তাবুল করে মা চাচি এরকম কিছু কথা বলছে, মানে সে বিছানায় শোয়ানো অবস্থায় সেই বলছে যে তাকিয়ে সেটা বলেছে। তো আমার যেটা মনে হয়েছে যে সে হয়তো বা তার মা অথবা সে তার চাচিকে দেখছেন এবং হাত দিয়ে ইশারা করছেন যে সে দেখছেন, ওদিকে বলছে হ্যাঁ মা আম্মা, আবার আরেক দিকে তাকে বলছেন না চাচি, যে বসে বসে এরকম করে সে বাচ্চা মানুষের মতো যেভাবে বাচ্চারা যখন নতুন কথা শিখে সেরকম করে সে কথা বলছে আর কি। তো প্রথম এটা দেখার পরে এখন হুজুর দেখলাম যে একজন হুজুর আসছেন, তো হুজুর একটু তেল পড়া দিলেন, পানি পড়া দিলেন, তাবিজ লিখে দিলেন, বললেন যে হ্যাঁ ঠিক হয়ে যাবে। সে 1700 না 2000 টাকাও সে নিলেন আর কি, কিন্তু কিছুই হয় নাই। তো না হওয়ার কারণে আমারও কেন জানি মনে হয়েছিল যে না আসলে মেডিকেল সায়েন্সে যেটা বলছে সেটাই আসলে কারেক্ট, তাকে আসলে হসপিটালাইজড করা উচিত, যেভাবেই হোক তাকে সিলেটে নিয়ে যাওয়া উচিত। আমি এটা অবশ্য আমি বলেছিলাম আমার ওই দুঃসম্পর্কের নানার ওয়াইফকে, বলেছিলাম যে নানু এই আসলে এগুলো হুজুর দিয়ে হবে না, আর হুজুর যেভাবে বলেছেন কনফিডেন্টলি যে না এটা ঠিক হয়ে যাবে, বাট ঠিক তো হচ্ছে না, উল্টা মাঝখান দিয়ে তুমি 2000 টাকা তাকে দিলা, তো দরকার নাই, তুমি মানে যেভাবেই হোক এটা তুমি ম্যানেজ করো, হসপিটালাইজড করো। তো এখন একবার তারাও ভাবছেন যে হয়তো বা আসলে এটা মানে মেডিকেলেরই কিছু প্রবলেম, কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমার নানা ভাই যেটা তিনি বারবারই বলছেন যে আচ্ছা এটা বুঝলাম, এটা যদি আসলে মেডিকেলি কোনো প্রবলেম হয় তাহলে তো সে যে বারবারই একটা ঘরে যখন সে ধাক্কা দিয়ে পড়লো তখন কিন্তু সে একটা কথা বলেছিলেন যে আমাকে তোর মা ওখান থেকে ধাক্কা মারতে মারতে কিন্তু নিয়ে আসছে, সে আমাকে ওখানে প্রস্রাব করতে দেয়নি। কার মা সেটা? মানে সেটা হচ্ছে ওনার ওয়াইফের রূপ ধরে এবং ওনার ছেলেকে সেই কথাটা বলতেছিলেন যে তোর মা আমাকে ধাক্কা মেরে মেরে এখানে নিয়ে আসছেন। তো এই কথাটা আমার নানা বললো যে তাহলে এই কথাটা কেন বললো সে? কিন্তু ওনার ওয়াইফ তো সেটা করেনি, ওনার ওয়াইফ কিন্তু ঘরে, এবং ওনার ছেলে কিন্তু বলতেছিল যে আব্বা আম্মা তো যাই নাই, আম্মা তো ঘরে, এবং ওনার ওয়াইফও কিন্তু ওনাকে বলতেছে কি হয়েছে আমি তো যাই নাই ওখানে। তার অবস্থা দেখলাম যে সে খারাপই যাচ্ছে আর কি, খুব খারাপ হচ্ছে। এখন ডাক্তার একজনকে নিয়ে আসছেন, ডাক্তার ওই একই কথা যে হ্যাঁ তার সে স্ট্রোক করছে, বলছে সে ব্রেন স্ট্রোক করছে, এর জন্য তার ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে। আবার মাঝখান দিয়ে আরেকটা কাজ হয়েছে যে তার বাম পাটাও সে নাড়াতে পারছিলেন না। তো এখন ফাইনালি একটা হলো যাচ্ছে ঠিক আছে তাকে একটু হসপিটালাইজড করা হবে, এরকম সিলেট ওসমানী মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হবে। তো ওই সময়টাতে পাড়ার একটা আন্টি উনি বললেন যে আচ্ছা এরকম একটা হুজুরকে আমি চিনি, উনি মোটামুটি একটু ভালো, ওনাকে যদি একটু নিয়ে আসা হয়। তো প্রথমে আর কি আমার যে নানা অসুস্থ সেই নানার ওয়াইফ রাজি হন নাই যে না একবার এক হুজুরকে 2000 টাকা দিছি সে কিছুই করতে পারে নাই। আমিও বলেছি যে না আসলে এটা মেডিকেলেরই প্রবলেম। উনি প্রেশারাইজ করার কারণে আচ্ছা ঠিক আছে সেই হুজুরকে কল করা হলো। তো সেই হুজুর আসার পরে হুজুরটা অনেক ছোট, মানে আমার যেটা মনে হয়েছে যে তার বয়স 14 কি 15 বছর বয়স, সে হয়তো বা কিছুদিন আগে হাফিজি পাশ করেছে এরকম হুজুর আর কি। সে আসার পরে সে প্রথম কথাই ঘরে ঢুকেও নাই, প্রথম কথাই সে আমার নানা ভাইকে সে বলল যে আচ্ছা মানে রোগীর মানে ওই অসুস্থটা কোথায়, মানে উনি কোথায় আর কি কিছু দেখে কোন জায়গাটা এরকম দেখেছে। তা আমার নানা ভাই তাকে নিয়ে গেছে ওই জায়গাটা, স্পটে নিয়ে গেছে। সে আমিও দেখলাম যে সে মাপলো, হেঁটে হেঁটে দেখলো যে জায়গাটায় সে কিছু দেখেছে এবং তেঁতুল গাছের দূরত্বটা সে একটু দেখার পরে সে তেঁতুল গাছের চারপাশে একটু মানে 10-15 মিনিট সে টাইম স্পেন্ড করলো এবং সে যে জায়গাটায় সে বলেছে আমি দেখেছি সেই জায়গাটায় সে কিছুক্ষণ থাকলো। থাকার পরে সে কিছুই বলে নাই, চুপচাপ সে সবগুলো অবজার্ভ করলো। তার অবজারভেশন শেষে সে আস্তে আস্তে তার ঘরের দিকে আসলো এবং ঘরের দিকে আসার পরে যে নানা আমার অসুস্থ উনি কেন জানি উনি একটু কেঁপে উঠলো।
প্রচন্ড পরিমাণ তার শরীর শেক করলো। শেক করার পরে সে এখন বলতেছে যে বিছানার পাশে, সে বিছানার কোনার দেখাচ্ছে যে আম্মা, বিছানার ওনার আম্মা বসে আছে। বলছে আম্মা কি মারা গেছে? মারা গেছেন অনেক আগে মারা গেছেন। তো উনি বিছানার একটা কোনায় হাত দিয়ে দেখাচ্ছেন আম্মা, কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছে? কেউ কিছু দেখতে পাচ্ছে না। তো হুজুরটা এসে যেটা করলো, ওনার মাথায় হাত বুলালো। মাথায় হাত বুলানোর পরে উনি দেখলাম যে আমার নানা, যে নানা অসুস্থ, উনি দেখলাম যে একটু কোয়াইট হলো। একটা যে অস্থিরতা ছিল তার মধ্যে, সেই অস্থিরতাটা সে নাই, সে একটু কোয়াইট হলো। কোয়াইট হয়ে যাওয়ার পরে তার মাথায় হাত বুলাচ্ছে এবং তাকে দোয়া পড়ে তারপর ফু দেওয়া হচ্ছে। তো ফু দেওয়ার পরে দিল অনেক, দেখলাম ফুটো দিল, তাকে তেল পরে তার হাতে পায়ে একটু মালিশ করলো। সে হুজুরই তাকে মালিশ করে দিল। করে দেওয়ার পরে দেখলাম না কোনো রকম কোনো ইমপ্রুভ নাই, কিন্তু সে একটু মানে হাত পা একটু নাড়াতে পারছে আর কি। মানে ঠিক হয় নাই, কিন্তু আগে যে খারাপ অবস্থা ছিল সেটা নাই আর কি, একটু বেটার মনে হচ্ছে আর কি। যে না, তাকে দেখে মনে হচ্ছিল সে বেটার, হয়তো বা সে এখন একটু ভালো হবে এরকম কিছু। তো সে করলো কি, হঠাৎ করে তার কেন জানি মনে হলো ওই হুজুরটা তার পকেট থেকে, আমরা বেসিক্যালি যে যখন দিস্তা পেয়ে যে খাতা সেলাই করি, যে এই ধরনের যে সুতাটা আমরা ইউজ করি, যে সাদা লাল করা, সেই সুতা তার পকেট থেকে বের করে তাকে মাপ দিল, মাথা থেকে পা পর্যন্ত। সেই যে নানা অসুস্থ, হ্যাঁ, তার মাপটা দিল, যে তার উচ্চতাটা মাপার পরে সে এটাকে তার বাম হাতে সে পেঁচাচ্ছিল, ডান হাত দিয়ে তার বাম হাতে সুতাটাকে পেঁচাচ্ছিল এবং দোয়া পরে অনবরত খালি ফু দিচ্ছে এবং যখন আবার সেটাকে খুলছে তখনও সে আবার দোয়া পরে এরকম খুলছে। তখন আবার তাকে মাপলো, মেপে দেখলো যে আমাদের যে 1 বিঘাত যেটা আমরা বলি হাতের, ওই 1 বিঘাত সুতা কম। আচ্ছা, যেই পরিমাণ প্রথমে মাপতে হয়েছিল সেই পরিমাণ সুতা যখন পেঁচিয়ে আবার খোলা হয়েছে তখন কমে গেছে 1 বিঘাত সুতা কম। আমার কাছে মনে হলো যে একবার মনে হয়েছে যে সে হয়তোবা এটা আছে না কিছু মানে ম্যাজিক্যাল কিছু, আমি ভাবলাম এরকমই কিছু একটা করে বা টাকা খাওয়ার জন্য এরকম কিছু একটা করছে। তো সে এরকম করে পরপর 2 বার মাপলো এবং 2 বারই সেম ওইটাই কম, তার সুতা কমে যাচ্ছে। ওকে, মানে প্রথমবার যে 1 বিঘাত কমেছিল দ্বিতীয়বারে আরো কমে গেছে? না, ওই 1 বিঘাতই কমে। আচ্ছা, ওই গ্যাপটা সবসময় মানে ওভারশিওর হওয়ার জন্য। এবং আমরা আমরা যদি দেখি 5 ফুট 3 ইঞ্চি, সেখান থেকে হয়ে গেছে 5 ফুট 2 ইঞ্চি, মানে 1 ইঞ্চি এরকম কম। তো এরকম কম হওয়ার পরে সে কিছুই বললো না। হুজুরও দেখলাম যে তার মাথা থেকে ঘাম টাম পড়তেছে, সে তড়িঘড়ি করে সে সুতাটা পেঁচিয়ে পকেটে রেখে সে বেরোয় যাচ্ছে, কিছুই বলে নাই। সে মানে কারোর সাথে কোনো রকম কোনো কথাই সে বলে নাই। আমার নানা জিনিস তিনি দৌড়ায় সে হুজুরের কাছে গেছেন এবং আমিও আসলে জিনিসটা একটু জানার জন্য আমিও পেছন গিয়েছি। যাওয়ার পরে আমি দেখলাম নানা ভাই তাকে কোয়েশ্চেন করতেছে যে হুজুর কিছু তো বললেন না, কিছু একটা বলেন যে আসলে কি কেন এরকম হলো। তো সে প্রথম বলতে চায়নি, শুধু একটা কথা প্রথম বলছে যে আমি কালকে আসবো, ওনার কি অবস্থা সেটা আপনারা ফোন করেন, আমি কালকে আসবো। কিন্তু উনি ডিটেল কিছু বলছে না। তখন আমি আবার মাঝখান থেকে একটা কথা বললাম যে হুজুর টাকা পয়সা কিন্তু কিছু দিতে পারবো না, আর হচ্ছে যে কিছু একটা বলেন, না বলে এরকম তো বলে যাওয়া যায় না। এখন আপনি ভাওতাবাজি শুরু করছেন। দেখলাম আমার উপর রাগও হয়নি, অনেক হুজুররা কিন্তু রিয়াক্ট করে, কিন্তু উনি কোনো রিয়াক্টও করে নাই। উনি জাস্ট শুধু আমার নানাকে একটা কথাই বললেন যে আপনাকেই বলি শুধুমাত্র, যেটা আপনি এখানে সবার মানে একটু বয়স্ক, উনি আর বাঁচবেন না, ওনার হায়াত কমে গেছে। এবং বারবার সে কিন্তু ওই সুতাটা মাপছিল যে আসলে তার মানে সে খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে, ইমপ্রুভ হবে কিনা, সেটা কিন্তু সেই করছিলেন নাকি, বারবার এটাই জাস্টিফাইড করছেন। বাই এনি চান্স উনি যদি ফজরের আজান পর্যন্ত বেঁচে থাকেন তাহলে আপনি আমাকে ফোন করবেন, আমি ওই অবস্থাতে আমি চলে আসবো, কিন্তু উনি বাঁচবেন না। উনি কিছু একটা দেখেছেন, এটা সত্যি, উনি কিছু একটা দেখেছেন, কিন্তু ওনার হায়াত শেষ, উনি বাঁচবেন না। আমি আবার তখন একটু মানে রেগে গেলাম যে হ্যাঁ আপনি এসব কি কথা বলেন, ডাক্তার এরকম সিওরিটি দিতে পারলো না, আর আপনি একটা মানুষের বাঁচা মরা আপনি সিওরিটি দিয়ে দিলেন যে হ্যাঁ সে মরে যাবে, সে থাকবে না। তো হুজুর খালি একটা কথাই আমাকে বললো, আমি কোনো বার্গেনিংও যেতে চাই না, আমি যেটা ফিল করেছি, আমি যেটা দেখেছি, সেটা আমার অবজারভেশনে এটাই আসছে এবং আপনি মিলিয়ে নিয়েন, এটাই হবে। আমি ওভার শিওর না, কিন্তু আমি 100% এর মধ্যে 90% শিওর যে এটাই হবে। হুজুর অনেকটা নিশ্চিত ভাবেই বলছিলেন যে আপনার এই দূর সম্পর্কের চাচা বাঁচবে না। তারপর কি হলো? তারপর আপনি কি বললেন? আপনি তো বলছিলেন যে বার্গেনিং করছিলেন ওনার সঙ্গে। তো বলার পরে এখন আমিও মানে তার কথাটাতে আমি একটু জোর পাই, মানে একটা আছে না যে মানুষ যখন একটা কিছু বলে মানে তার চোখ মুখ দেখে বোঝা যায় যে না আসলেই সেটা সে সত্য বলছে। তো তার চোখ মুখ দেখে আমি বুঝলাম যে সে অনেক বেশি কনফিডেন্ট এবং আমার কাছে মনে হচ্ছে সে সত্যই বলছে। এবং সে কিন্তু কোনো টাকা নেয় নেই, সে কোনো তাকে টাকা অফার করা হয়েছিল, সে বলছে আমি কোনো
টাকা পয়সা নিব না, আমি টাকার জন্য এই কাজ করি না, কিন্তু মানে আপনারা আমাকে দেখেছেন, আমি এসেছি, আমি দেখেছি এবং আমি এটা বললাম আমার অবজারভেশন যে সে যদি বাই চান্স ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে আপনি আমাকে ফোন করি, আমি চলে আসবো। আসলে কি বলবো, আমি ঘর থেকে রুমে গিয়ে 5 মিনিটও মনে হয় স্টে করি নাই এবং ওই হুজুরও মনে হয় ওনার না, আমার মনে হয় না সে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে এবং আমরা ঘরের ভিতর এসে 5 মিনিট স্টে করছি, ওই সময়টাতেই তার দম চলে গেছে। আপনার ওই যে আমার যে নানা অসুস্থ ছিল, দূর সম্পর্কের নানা, উনি মারা গেছেন এবং উনি মারা যাওয়ার আগে প্রচন্ড রকমের সে কাঁপতেছিল এবং তার মুখে থেকে ফেনা বেরোচ্ছিল এবং সে চাচি চাচি বলছিল, বলছেন চাচি চাচি এরকম বলছিলেন আর কি। মানে ওনার চাচিও তো অনেক আগেই মারা গেছেন। অসুস্থ অবস্থায় যাদের কথা বলছিল, ওনার মা, ওনার চাচি প্রত্যেকেই অনেক আগে মারা গেছেন। তো উনি মারা যাওয়ার আগে একটা কথাই বলছিলেন চাচি, এবং মুখ থেকে তার অনবরত ফেনা পড়ছিল এবং মানে সে আর কিছুই বলতে পারে, সে মারা গেছে। মারা যাওয়ার পরে তার শরীর ছেড়ে দিয়ে, তো এটা কি মানে করার পর আমি না মানে ওটা দেখার পর আমি একটু ভয় পাইছি যে আসলে আমি হুজুরকে যে এত কথা শুনালাম, হুজুর তো ঠিকই বলে গেছে। এই কথাটা শুধুমাত্র আমি এবং আমার নানা ভাই জানতাম, কেউ এই কথাটা এখনো পর্যন্ত আসলে, এখন আমি বলছি বলে এখন হয়তো আমার আম্মা শুনবেন, আমার আত্মীয় স্বজনরা শুনবেন, কিন্তু এই কথাটা শুধুমাত্র আমি আর আমার নানাই জানতাম যে তার এই সিচুয়েশনটা, মানে হুজুর এই লাস্ট এই কথাটাই বলেছেন। ওনার মারা যাওয়ার পর ওনার শরীরে কোনো ধরনের কোনো কিছু কি দেখা গেছে? এরকম দেখা গেছে, আমার নানা মানে গোসল করানোর সময় সে দেখেছে যে তার পিঠের মধ্যে কোনোই দিয়ে যে একটা মানে আঘাত করলে যে একটা বড় একটা দাগ হয়, সেরকম একটা দাগ, জমাট রক্ত তার পিঠের মধ্যে আছে। যেটা আমরা ওই যে শুনেছিলাম, আপনি বললেন যে ওনাকে ওখান থেকে ধাক্কা দিয়ে, হ্যাঁ, প্রথমে নাকি তাকে মানে সে ঢোকার পর, মানে ঘরের ভিতরে ঢোকার পরেই বলেছে যে তোর মা আমাকে প্রথমে কোনোই দিয়ে বাড়ি মারছে, পিঠের মধ্যে বাড়ি মারছে, বাড়ি মারার পরে সে আমাকে ধাক্কাতে নিয়ে আসছে। ওকে, মানে সেই কোনোর ছাপটা তার পিঠের মধ্যে ছিল। আমার নানা এটা দেখেছে। তার আগে অবশ্য নানার সাথে আমি এটা নিয়ে বলছিলাম যে নানা, সে যে তার যদি শরীরে কোনো স্পট তুমি যদি পাও, তুমি কিন্তু আমাকে একটু বইলো। তো নানা আবার বলে হ্যাঁ, একটা পুরুষ মানুষের গোসল করানোর সময় তুমি মেরে যেতে পারবে না। আমি নানা ভাইকে খুব রিকোয়েস্ট করছি যে নানা প্লিজ আমি একটু দেখবো, কারণ আমি খুব রিকোয়েস্ট করার পর নানা তখন করলো কি যে আচ্ছা ঠিক আছে, যখন তাকে মানে গোসল করানো হবে এবং পিছনে মানে পিঠ দেখানো যখন এইভাবে কাপ করা হবে, তখন আমি তোকে বলবো তুই এখানেই থাকিস, কোথাও যাইস না। যখন পিঠটা এরকম ঘুরানো হয়েছে, আমার নানা শুধু একটু খালি মানে পর্দাটা একটু আড়াল সরায় আমাকে জাস্ট খালি দাগটা দেখিয়েছে। আমিও দাগটা দেখেছি, মানে কি বলবো, আমি অনেক ভয় পাইছি এবং আমি পুরো ঘটনাটা তখন আমার মনে হয়েছে যে মানে আসলেই মানুষের জীবনে এরকম ঘটে, আসলেই কিছু একটা আছে। বড় বিষয় এখানে যেটা দেখতে পাচ্ছি জান্নাত, আমরা এবং রেহান, উনি যেভাবে ধাক্কাতে নিয়ে এসছে, উনি যেই কথাগুলো অসুস্থ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যখন নর্মাল কথা বলতে পারছে, তখন কিন্তু এটা বলে গেছে যে তার পিঠের মধ্যে আঘাত করে নিয়ে আসছে, এবং সেটা লক্ষণটা পাওয়া গেছে। কিন্তু এই ঘটনাটা এই যখন যারা গোসল করিয়েছেন শুধুমাত্র তারা জানে এবং তার অন্য কাউকে কিন্তু দেখানো হয়নি, বলাও হয়নি তাকে। আসলে এটার একটা যথেষ্ট লজিক আছে, যদি এটা বলা হয়ে থাকে তখন বাকি যে মেম্বাররা রয়েছে তাদের ওই জায়গাটাতেই থাকতে হবে, তাদের ওই পরিবেশটাতেই থাকতে হবে, সবার জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি কোনোদিন নাকি ওই বাড়িতেও আমি যাওয়া, আমাদের ইভেন আমার নানা বাড়িরও ফ্যামিলিরাও এখন তেমন একটা ওই বাড়িতে যাওয়া আসা করে না। তারপরে আপনারা এখান থেকে ঢাকায় চলে আসেন? হ্যাঁ, আমি ঢাকায় চলে আসি। ওকে, একটু বলার আছে রেহান যে উনি জান্নাত যেটা বললো যে এখন ওই নানার বাড়িতে, তার দুঃসম্পর্কের নানার বাড়িতে এখন ওনারাও যায় না, সেই বাড়িটাকে অ্যাভয়েড করে। আমার মনে এটা কম বেশি সবাই এই কাজটা করে। এই ধরনের ঘটনাগুলো যে বাড়িগুলোতে ঘটে, সেই বাড়িগুলো সেই মানুষগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলতে চায়। তবে আমার মনে হয় এটার একটা বাজে দিক আছে, সেটা হচ্ছে যে এই অ্যাভয়েড করাটা সেই মানুষগুলোর উপর কিন্তু আরো একটা মানসিক চাপ সৃষ্টি করে। সেই দিক থেকে আমার মনে হয় এই কাজটা করাটা খুব একটা ঠিক না। যাই হোক জান্নাত, আপনার কাছ থেকে দুটা ঘটনা আমরা শুনলাম এবং আমার কাছে তো এটা বেশ দুর্দান্ত একটা ঘটনা মনে হয়েছে। তো ঢাকায় আসার পরে সবকিছু ঠিকঠাক আছে তো আপনার? যেমন প্রথমবার শুনেছিলাম আপনার দীর্ঘ 1 বছর আপনি কিছু না কিছু ফিল করতেন, তো এই ক্ষেত্রে কি কোনো কিছু আর ঘটেছে? ঢাকায় একটা কাহিনী ঘটেছে। আমার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয়ার। আমি আসলে কিছু সিকিউরিটি প্রবলেমের কারণে প্লেসটার নাম বলছি না। তো আমি একটা সরকারি কোয়ার্টারে থাকি। তো আমি যেহেতু মিডিয়াতে কাজ করেছি, আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ
কাজ করতাম। আমি একটা প্রোগ্রাম মানে শুটিং শেষ করে অনেক রাতে বাসায় ফিরছিলাম, তখন 12:30 বাজে আমি বাসায় ফিরছিলাম আর কি। আমার বাসার কোয়ার্টারের মানে ভিতরে, আমাদের এরিয়ার ভিতরে একটা পুকুর আছে। এটা অনেক আগের পুকুর, অনেক এই পুকুরে আমি অনেক ওইখানে অনেকদিন ধরে বড় মানে 22 বছর ধরে আমি ওই এরিয়াতে থাকি আর কি। আগে অনেক খারাপ অবস্থায় ছিল, এখন ঘাটলা টাটলা বাঁধা হয়েছে। তো পুকুরটা আমি অনেক ব্যবহার করা হয়, হ্যাঁ ব্যবহার করা হয়। তো ওখানে যেটা হয়েছে, ওখানে এর আগে একটা ছেলে, কয়েকজন না ছেলে ছিল কিন্তু এরকম সাঁতার পারে। পুকুরের গভীরতা কিন্তু অনেক, কিন্তু প্রস্থটা কিন্তু এত বেশি না, ছোট একটা আয়তনে খুব ছোট। কিন্তু সেই পুকুরে কিন্তু মানে সাঁতার পারে, এরকমও দেখেছে সুইমিং পুলে এসে সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সে এই পুকুরে এসে সাঁতার কাটতে কাটতে এসে মানে এরকমও হয়েছে। আমাদের ওই এরকম একটা ঘটনা কি ওখানে ঘটেছিল। একজন গার্মেন্টস মালিকের ছেলে, সে ওইখানে গোসল করতে আসছে, সে খুব ভালো সাঁতার পারে। তারপর সাঁতার কাটতে কাটতেই তাকে দেখা গেছে যে আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ওই লাশটা আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। মানে চিন্তা করি, মানে আয়তনে এত ছোট একটা পুকুর, যতই গভীরে হোক লাশ কখনো খুঁজে পাওয়া যাবে? গভীর তো বটেই, বাট মানে লাশ খুঁজে পাওয়ার জন্য খুব গভীর বলবো না। হ্যাঁ গভীর মানে না, কিন্তু পুকুর হচ্ছে একটা বদ্ধ জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই লাশ কিন্তু ভেসে ওঠেনি। না, সেটাই আমি বলছি। তো এরকম মানে এরকম হলো, হওয়ার পরে তা ওই যেটা বলতে যাচ্ছিলাম, 12:30টার সময় আমি অফিস থেকে বাসায় আসতেছে আমার মানে শুধু বৃষ্টি ছিল, তো আমার পায়ে একটু ময়লা লেগেছে, একটু জুতাতে ময়লা লেগেছে। তারপর জুতায় ময়লা লেগেছে, এখন এটা নিয়ে তো ঘরে ঢোকা যাবে না, আচ্ছা একটু ধুয়ে যাই, পুকুর যেহেতু সামনে আছে। তখন সময়টা কিরকম? এরকম 12:30, রাত 12:30 এরকম। তখন কিন্তু আমার যেহেতু সরকারি এরিয়া, অফিস থেকে ফিরছি, শুধুমাত্র গেটে 2জন মানুষ ছিলেন, আর কোথাও ছিলেন না, যে সিকিউরিটি 2জন ছিলেন। আর পুরো আমি যখন আসলাম পুরো মাঠটা খালি, ট্রেনিং ইনস্টিটিউট তো ওর ভিতরে, তো পুরো মাঠটা খালি, কেউ নাই, মানে সব জায়গায় লাইট টাইট নিবানো, শুধু ওই যে ভিতরে যে সোডিয়াম লাইট গুলো ওগুলোই জ্বলছে আর কি, আর কিছুই না। যাচ্ছি যখন আমি পায়ে একটু ময়লা লাগার পরে মনে হলো যে পাটা একটু ধুয়ে যাই, পুকুর যখন সামনে আছে ধুয়ে ফেলি। আচ্ছা আমি পুকুরের পাড়ে নিয়ে নামলাম, পা ধুলাম, আমার একটু হাতটাও একটু ধুলাম, মানে একটু মুখটুকু ধুলাম, যে খারাপ লাগছিল, পানি টানি করলাম। তা আমি উঠলাম পাড়ের থেকে, এবং ঘাটলা বাঁধা তো, সিঁড়ি থেকে উপরে উঠার পরে আমি জাস্ট ফিল করলাম, আমি মনে হলো, আমি শিওরই ছিলাম যে আমি কিছু একটা দেখেছি, পানিতে কিছু একটা দেখেছি আমি। সেটা কি মানে পানির নিচে আছে জিনিসটা নাকি পানি ভাসমান? আচ্ছা, পানির উপরে। হ্যাঁ, পানির উপরে আমি মনে হলো আমি কিছু একটা দেখেছি। দেখার পরে আমি আবার একটু পিছনেই ফিরলাম, ফিরে যেটা দেখলাম যে একটা কলসের মধ্যে স্বর্ণ কিছু ছিল, মানে স্বর্ণের জিনিস ছিল, টাকা পয়সা কিছু ছিল, মানে টাকা পয়সা একটু কাগজের মতো কিছু দেখেছি, কিন্তু গোল্ড তো চিনছি আর কি। সে গোল্ড গুলো মানে উপচায় পড়ছে, মানে আছে না কিছু মানে ওভার হয়ে গেলে যেমন পড়তেই থাকে এরকম করে পড়তেছে। আমরা অনেকে, আমরা যারা মানে গ্রামে থাকি, আমরা দাদা দাদি নানার কাছে মুখে এরকম শুনেছি, পুকুরের ভিতর থেকে এরকম জিনিস পাওয়া যায়। যেহেতু আমি এটা শুনেছি, আমিও আমার আত্মস্বজনের কাছে এরকম শুনেছি, তো আমি এটা দেখে না আমি একটু ভয় পাইছি যে আল্লাহ কি জানি কি, এরকম দেখে আমি তাড়াতাড়ি করে মানে জাস্ট পুকুর থেকে উপরে আমি রাস্তায় আসবো। ঠিক ওই সময়টাতে আমার একটা বাতাস গেল আমার সাইড দিয়ে, এবং আমার মনে হলো যে আমার কানে কানে কে জানি, আমি স্পষ্ট শুনছি আমার কানে কানে মানে বলতেছে যে তুই আমাকে নিয়ে যা, তুই জীবনে কখনো মানে গরিব হবি না, তোর অভাব হবে না, শুধুমাত্র তুই তোর প্রথম সন্তানকে আমাকে দিবি, এবং তারপরে তুই আর কখনো মা হতে পারবি না, বিনিময়ে তাকে এটা আমার দিতে হবে, এই জিনিসটা নেওয়ার বিনিময়ে তাকে এটা দিব, এবং সে আমি আর কখনো মা হতে পারবো না। কণ্ঠটা কেমন ছিল? কণ্ঠটা আসলে আমি মানে আসলে আমি এটা ওই সময়টা আমি মানে আইডেন্টিফাই করতে পারিনি পুরুষ নামে, মানে কিছু আমি শুনছি যে আমার কানে এসে কে জানি বললো, মানে একটু কেমন জানি ফিস করে টাইপের বলা। না, আমি এটা শোনার পরে আমার এখনো যে বলছি আমার কিন্তু পশম দাঁড়ায় যাচ্ছে, আমি এখনই বলছি, এখনই আমার পশম দাঁড়ায় যাচ্ছে। আর তো ওই সময়টা আরো খুব ভয় পাইছি আমি। তা আমি তড়িঘড়ি করে কি মাথায় নিব, কি করব না করব, আমি ওখান থেকে পুকুর পাড় থেকে রাস্তা দিয়ে আমি জোরে হাঁটা শুরু করছি, কারণ আমি এর আগে শুনেছি যে দৌড়ালে নাকি আরো বেশি ধরে। তো আমি দৌড়াও নেই এবং পিছনেও একবারও তাকাইনি, এবং আমি একটু আর চোখে যেটা দেখলাম যে ওই কলসটা পানির উপর দিয়ে ভেসে ভেসে আমার সাথে সাথে যাচ্ছে, আমি তো রাস্তায় আর সেটা পুকুরে, এবং মাঝখানে কিন্তু পুকুরের পাড় দেওয়া, মানে সমান্তরালে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, পাশে পানিতে, আমার পাশে হচ্ছে পাড়টা, পাড়ের পাশে হচ্ছে কিন্তু আমার পুকুরটা, ওই পুকুরে কিন্তু কলসটা আমার সাথে সাথেই যাচ্ছে একদম, আমি যেখানে সেখানে, অথচ সেখানে কোনো ঢেউ নাই, ঢেউ থাকলেও তো এইভাবে তো যাওয়ার তো কথা না। তো এইভাবে আমি আর চোখে যেটা দেখলাম, আমি
তারপর দিয়েছে আমার এরকম, আমি খুবই ভয় পাইছি যে আমার মন খালি মনে হচ্ছিল যে যায় না কেন, আমি এরকম খালি বলতেছিলাম আল্লাহ তুমি আমাকে বাঁচাও। পুকুরের পাশে মসজিদ আছে আমার বাসার কোয়ার্টারের পাশে। তখন দেখলাম যখন না এটা খালি যাচ্ছে আমি আর নিজেকে মানে মসজিদটা দেখে আমার তো সাহস হলো, আমি দৌড়ায় মসজিদে গেছি। যে যাওয়ার পরে আমি মসজিদে দাঁড়ায় তখন আমি পিছনের দিকে ফিরছি, পিছনে ফিরে দেখি যা কিছু নেই, কিছুই নেই। আমি তখন প্রচন্ড ঘামাচ্ছি, আমার ঘাম আমার মাথার হিজাব টিজাব আমার জামা কাপড় ভিজে যাচ্ছে, মানে ঘামে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি দরজা খুলছি, দরজা নক করছি, আম্মা দরজা খুলছে, খোলার পরে আমি আর কিচ্ছু বলি নাই, ব্যাগটা রাখার পরে আমি মানে অজ্ঞান হয়ে গেছি। আমি ওই দিন রাতে আমার আম্মা মাথাটাতে পানি ঢালছে, আমি সেন্স আসছি, কিন্তু ওই দিন রাতে আমার আম্মা জিজ্ঞেস করছিলেন যে কি হয়েছে কি ব্যাপার, আমি কিছু বলি নেই, আমি না কিছু হয়নি। পরে আমি আমার আম্মাকে বলছি, পরে তারপর আমার আম্মা বললো এত রাত করে আইসো না, এই রাস্তা দিয়ে আইসো না। তারপরে আমি শুনেছি যে এই পুকুরকে নিয়ে নাকি এর আগে অনেক ঘটনা ঘটেছে, যারা অনেক দিন ধরে এই কলোনিতে ছিলেন তারা নাকি পুকুরের পাড়ে একটা জাম গাছ ছিল এবং জাম গাছটা এখনো আছে আমি দেখেছি। তো ওই জাম গাছে নাকি অনেকেই দেখেছে যে একটা মহিলা বসে আছে, এত বড় বড় চুল সে আঁচড়াচ্ছে। আবার অনেকে এটা যারা সিকিউরিটি থাকে ওখানকার সিকিউরিটি যারা অনেক রাতে দেখেছে যে একটা মহিলা পুকুর থেকে গোসল করে উপরে উঠতেছে, পাড়ে উঠতেছে, কিন্তু কখনো রাস্তায় আসে নাই, কিন্তু পুকুর থেকে সে ওই ঘাটলা পর্যন্ত আসছে। আচ্ছা, আপনি কি বাই চান্স কোনোভাবে জানেন আপনাদের কলোনিটা কবে এস্টাবলিশড? হ্যাঁ, আমি যেটা শুনেছি যে ওই এরিয়াটা নাকি আগে কবরস্থান ছিল এবং আমাদের কলোনিটা প্রায় 40-45 বছর হয়েছে ওই এটার বয়স, ওই বাসাটার বয়স, এবং ওটা নাকি কবরস্থান ছিল পিছনে। আমি ইভেন আমাদের যে বাসাটা যে এখানে যেটা বাসাটা হয়েছে সেটা নাকি কবরস্থানের উপরে এটা হয়েছে, যে বিল্ডিংটা হয়েছে জায়গাটাই নাকি মানে এরকম কবরস্থান ছিল, ঝোপঝাড় ছিল, জঙ্গল ছিল, শিয়াল টিয়াল নাকি এগুলাই করতো। এবং এটাও শুনেছি আমার আব্বার কাছে যে আমার আব্বা বলছেন যে ওই আগের দিনের রাজাকাররা যখন মানুষ মারতেন, মানুষ নাকি এই জায়গাগুলোতেই নাকি আগের দিনে বলতে আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন? বলছে, এবং এর আগেও মানে মানুষটাকে এখানেই কবর দিত আর কি। আচ্ছা। এরপরে আপনি আর ওরকম রাতের বেলা এই পুকুরের পাশ দিয়ে গিয়েছেন? না, আমি এরপরে হ্যাঁ গিয়েছি, কিন্তু আমি মানে ওই পুকুরের পাড় দিয়ে আসিনি, হয়তো মাঠ আছে তো ভিতরে, মাঠের উপর দিয়ে আসছি, কিন্তু পুকুরের পাড়ে আমি কখনো আমি দেখারও চেষ্টা করি না যে আসলে কিছু আছে কিনা। মানে আমি এখনো দিনের বেলাতেও ওই পুকুরের মানে পানি আমি হাত দেই না, কারণ আমার আম্মা বলে এগুলা নাকি কেউ যদি ধরে তাহলে নাকি ধরে, টার্গেটই ধরে, এবং স্বপ্নেও নাকি এগুলা নাকি দেখায়। কিন্তু আমি এরপরে আসলে স্বপ্নেও কখনো এরকম কিছু দেখি নাই, ইভেন আমি বাস্তবে আর কখনো দেখি নাই। এতদিন ধরে যে এই কলোনিতে থাকেন, এখানে তো আপনার অনেক ফ্রেন্ডস আছে থাকার কথা, হ্যাঁ, তো আপনি কারোর সাথে শেয়ার করেছেন বা কেউ এই ধরনের কিছু কি এক্সপিরিয়েন্স করেছে আগে? না, আমি কাউকে শেয়ার করি না, কারণ আমার আম্মা বলেছে এগুলো নাকি বলা উচিত না। কিন্তু আমি তাদের মুখ থেকে এমনি একটু বলেছিলাম যে আমি না এরকম কিছু একটা দেখেছি, মানে একটু কিছু দেখেছি, তখন ওরাও বলতো হ্যাঁ আমরাও তো এরকম শুনছি, মানে আগের যারা আছে তাদের কাছে শুনছি। ইভেন একটা ছেলে আছে, ও বলতেছে যে হ্যাঁ আমিও না এরকম একদিন দেখছি যে একটা মহিলা জাম গাছের উপর থেকে পা নাড়াচ্ছে, মানে ও বললো যে আমি মহিলাটার মানে একটা যে মহিলা মানুষ সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সে বললো যে আমিও একদিন ও নাকি রাত 2টার সময় পাশে আসতেছিল, তখন নাকি সে বলছে এটা আমিও এরকম দেখেছি। দেখার পরে আমি আর ওই রাস্তা দিয়ে কখনো মানে যাই নাই। ইভেন আমি কেন জানি না কাটতে পারছে নাকি জাম গাছ, কাটছে নাকি। আসলে আমরা এই যে এমন একটা ঘটনা মনে আছে রেহান, আমরা গাজীপুর গিয়েছিলাম, ওই যে গাব গাছ একটা ছিল কাপাসিয়ায়, যে গাব গাছটা আসলে কেউ কাটতে পারছিল না, এখানে আমরা সেটাই পেলাম। যেই কাটতে যাচ্ছে বা কাটার চেষ্টা নিচ্ছে সেই অসুস্থ হয়ে যাচ্ছে। তো জান্নাত, এরপরে আর মোটামুটি আপনি ঠিক আছেন? কোন ধরনের কোনো কিছু প্রবলেম এখনো পর্যন্ত? কোনো ধরনের প্রবলেম আমার সাথে হয়নি। এখনো কি ওই কলোনিতেই থাকেন? হ্যাঁ, আমি এখনো ওই কলোনিতেই আছি, কিন্তু এখন আমি রাত করে যদি বাসায়ও ফিরি, আমাদের টোটাল 4টা গেট, তো আমি মেইন গেটটা যেটা অ্যাভয়েড করে আমি আসি। আপনার কি মনে হয় আমি আর সুমন যদি সেখানে গিয়ে রাতে থাকি কিছু কি দেখার চান্স আছে? আই ডোন্ট নো, চেষ্টা একটা করা যেতে পারে। সবচেয়ে কনফিউজিং অ্যান্সার এটাই, আই ডোন্ট নো। কেউ যখন বলে যে অবশ্যই দেখা যাবে, তখনও আসলে আমার মনে হয় না এই ব্যাপারগুলো কেউ অবশ্যই ঘটবে বলে বলতে পারে, এটা হঠাৎ করেই কিছু হয়ে যায়। আর একটু আগে জাম গাছের কথা যেহেতু বললেন, আপনি গাছের কথা থেকে রেহান, আমি বলেছিলাম একটা ঘটনা যে পরেই বলি। তো গাজীপুরে একটা ঘটনা, এর মধ্যে পত্রিকায় চলে এসছে, হয়তোবা অনেকের পড়া হয়ে গেছে। তো কিছুদিন যাবৎ সবার মুখে শোনা যাচ্ছিল রাতের বেলা গাছ থেকে একটা চিৎকার শোনা যায়, বিভিন্ন গাছ থেকে একটা নারী কণ্ঠের একটা চিৎকার শোনা যায়। তো একদিন হয়েছে কি, ওখানে একটা সামরিক বাহিনীর একটা এরিয়া আছে সাভারের এদিকে, তো ওখানে নিচ দিয়ে
কেউ যাওয়ার সময়, একটা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কোনো একটা মেয়ে মানুষের কণ্ঠ শুনতে পায়, হাসছে, কিছু বলছে। তো এটা শোনার পর সে মানে খুব ভয়ে এখান থেকে দৌড়ে চলে গেছে। ওকে। তারপর কয়েকজনকে নিয়ে এসছে, নিয়ে আসার পর মানে একই হাসি শুনতে পাচ্ছে। তো যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া, মানে এই রকম ঘটনা ঘটছে, এটা আস্তে আস্তে ওদের মানে প্রশাসনের যে কর্মকর্তা আছে তাদের কানেও গেছে বিষয়টা। তো ওখানে এসছে, এসে দেখে যে সত্যি সত্যি একটা মহিলা আছে ওখানে বসে আছে, এবং একে নামানোর জন্য পুলিশ এসছে, ফায়ার সার্ভিস এসছে, সবাই চেষ্টা করছে একে নামানোর জন্য, কিন্তু কেউ নামাতে পারছে না। এখন তখন তাকে মানে যেই নামাতে যাচ্ছে সে সবাইকে থ্রেট করছে যে আমাকে নামাতে চেষ্টা করবি, তাদের পরিবার কিন্তু একদম ছাড়খাড় হয়ে যাবে। তো একটা পর্যায়ে নর্মালি আবার সে লাফ দিয়ে আত্মহত্যা করারও ভয় দেখাচ্ছিল। তো একটা পর্যায়ে নর্মালি সে আর নামেনি, অনেকক্ষণ সময় পর্যন্ত গাছে বসেছিল। তো ইন দ্য মিন টাইম তার যে ছেলে আছে, সারা রাত ওখানে পুলিশ, ফায়ার সার্ভিস সবাই ছিল। তো একটা নির্দিষ্ট সময় পর ভোর যখন হয়েছে, সে নিজে নিজে গাছ থেকে নেমে এসেছে, কেউ নামাতে পারেনি। তারপরে ঘটনাটা হচ্ছে কি, তার ছেলে যেটা বললো যে তার মা 1 যুগ যাবৎ এই ঘটনাটা ঘটিয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশের মানুষজন কেউ জানে না। সে যেটা করছে যে ঠিক একটা নির্দিষ্ট সময়, ঠিক যদি বিকেল 4টার সময় সে গাছে ওঠে, পরের দিন ঠিক 4টার পর, রাতের বেলা 4টার পর সে গাছ থেকে নামবে, একটা নির্দিষ্ট সময় মেনটেন করে, এবং এই সময়ের মধ্যে তাকে কেউ নামাতে পারবে। এটা সে কেন করে? এটা সে কেন করে, পরবর্তীতে যেটা তার ছেলে বলেছে, তার মাকে নাকি জিনে ধরেছিল, জিনের আসর আছে। আচ্ছা। তো তারা কিছু করতে পারেনি, তো অনেক কবিরাজ দেখিয়েছে, কেউ কিছু করতে পারেনি। ধীরে ধীরে আস্তে আস্তে জিনটা মানে তার মায়ের সঙ্গে মানে একদম মানে ইউজ টু হয়ে গেছে, তাকে আর কখনোই সে ছেড়ে যাবে না। এই ধরনের একটা ঘটনা। যদিও যেহেতু পত্রপত্রিকা এসছে, অনেক ডাক্তাররা অনেক ধরনের বিভিন্ন ওপিনিয়ন দিয়েছে, তারা বলেছে এটা মানসিক সমস্যা, হয়তো চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আলটিমেট ঘটনা হচ্ছে এটাই 1 যুগ ধরে যে প্রত্যেকটা সময় সে অ্যাবনর্মাল আচরণ করে যখন গাছে উঠে যায়, তখন আর ওনাকে চেনা যায় না যে এইটা স্বাভাবিক মানুষটা। আসলে ওই মানে ডাক্তারি কিছু পরীক্ষা আছে, সাইকিয়াট্রিস্ট দিয়ে কিছু টেস্ট করানোটাও উচিত। কারণ কি অনেক সময় এরকম হয়, যেমন আমি এরকম ঘটনাও শুনেছি যে কিছু মানুষ আছে গাছ, রাত্রেবেলা গাছ দেখলে বা গাছের সাথে কিছু একটা ঝুলে আছে দেখলেই ভয় পায়। তো দেখা গেছে আমাদের দেশে তো ওইভাবে আসলে সাইকিয়াট্রিস্টরা দেখে না, বা বাইরের দেশে যদি আমরা যাই তখন দেখা যায় যে একটা মানুষের কাছ থেকে ছোটবেলা থেকে তার স্টোরি শোনা হয়, যে আপনি একদম ছোটবেলা থেকে আপনার জীবনের ঘটনা বলেন ডায়েরি লেখার মতন, তখন দেখা যায় সেখানে বের হয়ে আসে যে ওই লোকটা গাছে একটা কিছু ঝুলে থাকতে দেখলে কেন ভয় পায়। দেখা যাচ্ছে তার যখন বয়স 4 বা 5 ছিল, তখন কোনো একভাবে সে দেখেছিল একটা মহিলা আত্মহত্যা করেছে গাছে ঝুলে। ওই সিনারিটা তার ব্রেনে আটকে আছে, সাবকনশিয়াস মাইন্ডে, তার হয়তো এক্সাক্ট সিনটা মনে নেই, বাট পরবর্তীতে গাছে কিছু ঝুলতে দেখলেই সে অন্যরকম ভয় পেয়ে যাচ্ছে। দ্যাট ইজ ক্রিয়েটিং আ ডিলিউশন, ডিলিউশন থেকে একটা হ্যালুসিনেশন, এটা হয়ে কিন্তু টোটাল ব্যাপারটা হয়ে যাচ্ছে ভৌতিক। যেহেতু গ্রামে অনেকে অনেক কিছু জানে না। এখানে আমার একটা জিনিস আমি নোটিস করলাম, যেটা মানে হতে পারে মানসিক, আমি জানি না, সেটা আমরা কেউ জানি না, বাট নিজের টাইমের কথাটা বলেছে ঠিক। যদি 4টায় উঠে বিকেল বেলা, রাতে 4টার পরে 24 hours is maintained, এর আগে সে নামবেই না, যত চেষ্টাই করা যাক। এবং হঠাৎ হঠাৎ এটা হচ্ছে, আর পুরো 1 যুগ যাবৎ ধরে এই ঘটনাটা ঘটে যাচ্ছে। জানি না ফাইনালি কি হয়েছে, হয়তো বা একদিন কোনোদিন আমরাও যাবো, আমরা দুজন তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমার বড় ফুপু, বেসিক্যালি আমার ফুপু আম্মাকেও এরকম একবার ধরেছিল আমাদের বাসা থেকে। আমি নাকি অনেক সময় আমার আম্মার কাছে শুনেছি যে অনেক ছোট ছিলাম আমি, এবং 2-3 বছর, এবং আমার বোন তখন হয়েছে, আমার বোনের বয়স হয়তো 1 বছর। তো তারা এরকম কারেন্ট চলে গেছে, তা আমাদেরকে নিয়ে নিচে, যেহেতু সরকারি কলোনি, সবাই নিচে নেমে হাঁটাহাঁটি করছে, তখন আমার ফুপু আম্মু আমাদের বাড়িতে, আমাদের বাসায় বেড়াতে আসছিলেন। তো আমার ফুপু আম্মা দেখতে খুবই সুন্দর ছিলেন, এখনো তার যে 4 ছেলে 2 মেয়ে, মানে সবারই বিয়ে শাদী হয়ে গেছে, তো এখনো সে দেখতে অনেক সুন্দর। তো ওরকম আমার বাসায় নাকি এইভাবে ধরেছে যে কারেন্ট চলে গেছে, আমরা সবাই নিচে নেমেছি, আমার আম্মা আমাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করছেন। ঠিক ওই সময়টাতে আমার ফুপু আম্মু যেটা টের পেলো যে কে জানি মানে ঘরের ভিতর মানে পায়ের শব্দ পেলো আর কি। তো আমার ফুপু আম্মু বললো যে কে, খুব একটু রুডলি বললো কে, তো উত্তর দিচ্ছে না। তো আমার ফুপু আম্মু বললো কি ব্যাপার, উত্তর দিচ্ছ না কেন? তখন ধরে জিজ্ঞেস করতেছি বেয়াদবের মতো, কে, রফিক নাকি, মানে আমার বড় চাচাও আমাদের বাড়িতে বাসায় বেড়াতে আসছিলেন। তো কোনো উত্তর দিচ্ছে না। তখন আমার ফুপু আম্মা একটু রেগেই গেলেন যে বেয়াদব জানি কোথাকার, উত্তর দেয় না, এখন যদি আসে আমাকে তো মাইক দিব। সে ভাবছে যে এটা আমার
বড় চাচা। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনার ফুপু আম্মা রেগে গিয়েছিল, তারপর কি হলো? তখন কথা বললো যে আমি দীপ। তখন আমার ফুপু আম্মা বললো দীপকে, এখানে বাসায় তো বাসার ঘরের ভিতর কেউ নাই, লাইট খুঁজে পাচ্ছে না, সে আর কি মোম যে জ্বালাবে বা চার্জ লাইট সে খুঁজে পাচ্ছে না। তো বলতেছে যে দীপকে, দীপ বলে তো এখানে আমি তো এই কলোনিতে দীপ বলে কেউ থাকে না, আমি যতদূর জানি, আর ওরা কেউ বাসা নেই, তুমি পরে আসো বাবা, তুমি পরে আসো, এরকম বলছে। তখন বলছে না আমি পরে আসবো না, আমি এখনই আমার দরকার। তখন আমার ফুপু খুব রেগে গেল, তোমার তো বললাম যে এখন বাসায় কেউ নাই, তুমি যে চলে যাও, তুমি কই থাকো, তুমি কোথেকে আসছো? তখন বললো যে আমি এই বাসার পিছন থেকে আসছি। ফুপাম্মা বলে পিছন থেকে আসছি মানে কোথেকে আসছো, পিছনে কোথেকে আসছো? বলে পিছনে যে আম গাছটা আছে না, আম গাছ থেকে আসছি। মাই গড, এই বলে মানে আমার ফুপু টের পাইছে যে বাথরুমের দরজাটা খুলছে এবং বাথরুম থেকে বের হয়ে গেছে। মাই গড। আমার ফুপু আম্মা কিচ্ছু বলে না, সে খালি দোয়া দূরত পড়ছে এবং সে সামহাও সে রান্নাঘরে সে গেছে, সাহস করে গিয়ে সে চুলাটা জ্বালাইছে। চুলাটা জ্বালানোর পরপরই টের পাইছে যে বাথরুমের দরজাটা খুলছে এবং বাথরুম থেকে বের হয়ে গেছে। মানে সে কিছু বলে না, কাউকে কিছু বলে না, আমার আম্মাকেও বলে না, বিকজ আমার আম্মার ওই সময় নতুন নতুন বিয়ে হয়েছে আর আমার আব্বা ওই সময় বাসায় চাকরি করতেন। তো সে কখন বাসায় সকালবেলা বের হতেন, আসতে আসতে রাত 12টা-2টা বেজে যেত। তো এর জন্য আমার কাউকে, আমার আম্মাকে কথাটা বলে নেই, কারণ আমার ফুপুরা তো বেশি দিন থাকবে না, আমরা দুইটা আমাদের বাচ্চা নিয়ে কিন্তু আমার আম্মা থাকবেন। পরবর্তীতে ওনার জন্য খুব ক্ষতিকর কিছু বলে নাই। ফুপু আম্মা আমার আব্বা এবং আমার বড় চাচা যিনি, ওনার দুজনকে বলছেন, এবং ওই জিনটাই তাকে এখন পর্যন্ত তাকে ছাড়ে নাই। আপনার ফুপু হ্যাঁ, ফুপু আম্মাকে এখন পর্যন্ত ছাড়ে নাই। তার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে ভুরুঙ্গা বাড়িতে। ওখানে চলে গেছে। ওখানে চলে যাওয়ার পরে একদিন নাকি সে টিউবওয়েলের পাড়ে গিয়েছে উজু করার জন্য, এসার নামাজ পড়বে। তো ওই সময় সে তো কুপি, মানে ওই সময় গ্রামে তো আমাদের ওই সময় কুপি ব্যবহার করা হতো, ওখানে কারেন্ট যায়নি। তো ওই কুপি নিভে গেল হঠাৎ করে, মানে কোথাও বাতাস নাই কিন্তু ওটা এসে ঠাস করে নিভে গেল। সে একটু মানে রেগে গেলেন হচ্ছে কি, ওনার ছোট ছেলেটা একটু শয়তান ছিল। আচ্ছা আচ্ছা। ও মাঝে মধ্যে এসে এরকম দুষ্টামি করতো, ধাক্কা দিত, হ্যাঁ আম্মা ভয় দেখাতো। তো উনি মনে করছেন আর ছোট ছেলে শয়তানি করছে। তো উনি আবার পিছনে ঘুরে, মানে পিছনে না, মানে এই করে বলতেছে যে বেয়াদব, এখন যদি আসি এখন এমন মাইট দিব শিমুল, এখন কিন্তু খুন করে ফেলবো। আমি এখন উজু করতেছি না, এখন তারপর না কি করলো, আমার ফুপুকে নাকি হাত ধরে টান দিছে, মানে টিউবওয়েলের পাট থেকে তাকে টেনে বাইরে নিয়ে আসা হয়েছে। এবং উনি কিছু দেখতে পায়নি। উনি কিছু দেখতে পায়নি। বাইরে নিয়ে আসার পরপরই সে মানে সে চিল্লাপাল্লা শুরু করে দিছে, হ্যাঁ আমাকে ধরছো কেন, ছাড়ো এরকম করে চিল্লাপাল্লা করছে। চিল্লাপাল্লা করার পরে এখন তার যে বড় দুই ছেলে, সেই দুই ছেলে কিন্তু চলে আসছে ঘরের ভিতর থেকে। এসে মানে দেখে যে সে মানে চুল টুল এলোমেলো হয়ে গেছে, মানে সে খুব ওয়েয়ার্ড মানে বিহেভ করছে। তখন তাকে ঘরের ভিতর নিয়ে গেল। তাকে যতক্ষণ বিছানায় রাখা হয় তার কিন্তু কোনো শক্তি নেই, সে খালি হুম হুম করে শব্দ করছে, কিন্তু সে মানে উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু সে কোনো মানে এনার্জেটিক কোনো কাজ করছে না। কিন্তু যেই তাকে মাটিতে নামানো হয় অথবা কোথাও এক জায়গায় নিয়ে যাবে বা হুজুরের বাড়িতেই নিয়ে যাবে, যেই জায়গায় মাটিতে নামানো হচ্ছে তখনই সে একদম মানে দুই ছেলে স্বাভাবিকভাবে ইয়াং সময়ে কিন্তু একটু মানুষের শক্তিটা একটু বেশি থাকে, সেই দুই ছেলেও তাকে ধরতে পারছে না। দুই ছেলে এবং তার বড় মেয়ে ছেলে তাকে ধরে আটকাতে পারছে না, তাকে মাটিতে নামানোই যাচ্ছে না। তখন তার বড় ছেলে একটা হুজুরকে নিয়ে আসছেন, নিয়ে এসে হুজুর তখন তাকে এবং সে খালি একটা কথাই বলছে, আমি গাছে উঠবো। পাশে একটা তাল গাছ ছিল, বলছে আমি গাছে উঠবো, তো আমাকে কেউ ধরবি না, আমাকে কেউ ধরতে আসলে কিন্তু তোর মেরে ফেলবে, আমাকে ছাড় আমি গাছ উঠবো, আমাকে ছাড় আমি গাছ উঠবো, একটা কথাই সে বারবার বলছে। হুজুর আসার পরে হুজুর তাকে যখন একটু মানে বকাটকা করছেন, একটু মানে যেইভাবে আসলে হুজুরা ছাড়ায় এরকম ধরছে, ধরার পরে সেই হুজুরকে বলছে যে সেই নামটাই বলছে দীপ। বলছে আমি দীপ, আমি ওকে ধরছি, ওর ভাইয়ের বাসায় বেড়াতে গেছিল, ওখান থেকে আমি ওকে ধরছি, আমি ওকে আর ছাড়বো না, ওকে আমি সারা জীবন ধরে রাখবো, ওকে আমি সহজে ছাড়বো না। এবং সে গাছে উঠবে। দীপটা কিন্তু বলেছিল যে আমাদের বাসার পিছনের যে আম গাছটা থেকে তাকে ধরেছে, দেখছে এখন সে গাছে উঠবে, সে যে কোনো গাছে। সে তারপরে এখন পর্যন্ত আমার ওই তাবিজ দেওয়ার পরে পুরা ঘর বন্ধ, বাড়ি বন্ধ করার পরে এখন আর আমার ফুপুকেই করে না। কিন্তু আমার ফুপু বলে যে মাঝে মধ্যে সে নাকি মানে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে ওই দ্বীপ, ওই জিনটা তাকে ধরতে আসতেছে, তার সাথে কমিউনিকেট করতে আসতেছে। তখন আমার ফুপু নাকি খুব মানে করে, এবং এমন সময় হয় যে ফুপু নাকি যে বোবা ভূত যেটা বলে ওরকম ধরে, কিন্তু আমার ফুপু দেখে যে অন্য কেউ না, ওই দ্বীপ ছেলেটাই মানে দ্বীপ জিনটাই তাকে ধরছে। আসলে কিছু বলার নেই, মানে এইটা আরো সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। বেড়াতে গিয়ে ওকে নাম বলা ফেলেছে এবং নাম বলা, টান দেওয়া। এবং আমার আম্মা যখন এটা শুনেছে যে আমাদের বাসা থেকে এরকম হয়েছে, আমার আম্মা থাকবেই না সেই বাসায়। আমার আম্মা আমার আব্বাকে বলছে, হয় তুমি বাসা চেঞ্জ করো, না হয় অন্য কোথাও, আমার আম্মা আমার এই বাসায় থাকবে না। এবং আমাদের যে আম গাছটা এখন কেটে ফেলা হয়েছে, তখন আম গাছটা একদম ঠিক আমাদের রান্নাঘর থেকে আম গাছ, মানে
3 হাত 4 হাত দূরত্ব। ওই গাছের আম আমরাও খেয়েছি। আমার আম্মা আমরা ছোট যখন ছিলাম, একটু বড় হওয়ার পরও দেখছি যে 5-6 বছর বয়স যখন দেখছি, তখনও যে সন্ধ্যা হয়ে গেলে সে রান্নাঘরের দরজা বন্ধ করে দিত, জানালা বন্ধ করে দিত, যেন ওই আম গাছটা যেন দেখা না যায়। এখনো পর্যন্ত আপনারা সেখানে আছেন? এখন পর্যন্ত সেই বাসাতেই আছি এবং কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, কারণ আমাদের বাসাটা পরবর্তীতে বন্ধ করানো হয়েছিল। এবং আমার আম্মা বলেছেন যে এরপরে থেকে নাকি ওই বন্ধ করানোর আগ পর্যন্ত নাকি ঘরের ভিতর এরকম শোনা যেত, মানে আমার আম্মু টের পেত, কিন্তু উনি বলতেন না কাউকে, বা নিজেই বিশ্বাস করতেন না। নিজেই বিশ্বাস করতেন না। হ্যাঁ, হয়তো বা সে এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেটা হয় যে মানুষ কিন্তু নিজেই নিজেকে ইগনোর করে। কখনো কখনো কিছু কিছু জিনিস ইগনোর করতে হয়, তা নাহলে পেয়ে বসে জিনিসগুলো। এবং আমার বাসায় কিন্তু আসলে ওই আমার ফুপু আম্মার কাছে কাহিনী শোনার পর থেকে আমার বাসা অনেক দিন, বেশ কয়েক বছর আসতেন না। ফুপু আম্মাকে ধরে গেছে আমার বাসা থেকে সে মানে কুড়িগ্রাম কোথায় পর্যন্ত এখন পর্যন্ত আছে। তা এখন তার মানে এখানে যদি আসে, তার মানে এখানেও তো ধরবে আর কি। তো জান্নাত, এত রাতের বেলা এখানে বসে আপনার কি মানে এই পরিবেশের সঙ্গে কোনো ভয়ের কোনো কিছু মনে হচ্ছে? মানে পরিবেশটা অনেক ভৌতিক লাগছে। ঘটনাগুলো যখন বললাম তখন ভয় লাগছে, যে মনে হচ্ছে যে আমার পিছনে মনে হয় কেউ দাঁড়ায় আছে। এই আর কি, আপনারা আছেন তো, তাই একটু সাহস আছে। ওকে, তো এই মুহূর্তে র্যাম, চলো আমরা একটু মিলন ভাইয়ের কাছে যাই। মিলন ভাই, আপনার লাইফে অনেক কিছু আছে মনে হয়, আমরা ডট টিমের কাছে যেটা শুনেছিলাম যে আমার লাইফের একটা ঘটনা ঘটে গেছে। তার আগে শুনি যে মিলন ভাই আপনি কোথায় থাকছেন, কি করছেন? আমি থাকি মগবাজারে, আমি ড্রাইভিং করি। আচ্ছা, প্রথম আপনার এই যে ভয়ের কিছু ঘটনা ঘটছে, কবে, কোন ঘটনাটা প্রথম, আপনি কিভাবে? আমার লাইফে যে ঘটনাটা ঘটছে সেটা হলো, আমি তখন ক্লাস 3 লেখাপড়া করি। এখন আমরা কোন এলাকায় থাকেন তখন? আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়িতে, ফরিদপুর। জি। আচ্ছা, এখন আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে, মানে বেশ ভয়ানকজনক। এখনো সন্ধ্যার পরে সে বাগানে পাড়ি দিয়ে কেউ চলাফেরা করে না। এখনো যদিও কেউ চলাফেরা করে, অনেকের সামনে অনেক কিছু বাদে বেশ কয়েকজন মারাও গেছে ওখান থেকে ভয় পেয়ে। আচ্ছা, যাই হোক, যখন আমরা ক্লাস 3 পড়ি, আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা দুজনে খুব ক্লোজ ছোটবেলা থেকে। এখন একদিনকে আমরা ফুটবল খেলতে গেছিলাম, তখন পাটের কথা পাট বোনাইছে কেবল, এই 1-2 হাত পাট বড় হয়েছে তখন। এখন ফুটবল খেলা শেষ, মাগরিব আজানের 5-10 মিনিট আগে শেষ করে দিই খেলাটা, বাড়ির দিকে রওনা দিলাম। এখন আসতে হলো যে ভয়ানক যে বাগানটা, ওই বাগানে পাড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়। তখন খেজুরের বদল খেজুর কাছে খেজুর ধরছিল। এখনো বললো যে আমি ধরে খেজুর করে নিয়ে আসি। আমি বললাম না, এখন তো মাগরিবের সময় হয়ে গেছে, এখন তো বাগানে ঢুকিস না, এখন কিছুটা করতে পারে, এখন ঢুকিস না। মানে আমার থেকে 5-10 হাত দূরে গাছটা, ও বলে ঠিক আছে আমি তারা 2টা খেজুর নিয়ে আসি। খেজুর পাকছে, অনেক নিচে পড়ছে হয়তো। ও খেজুরটা আনতে গেল, তখন ওখানে গিয়ে মানে ওর কেমন ক্লান্ত বোধ মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যে ঘুম আসতে। মানে এই ভিতরে একটা স্বপ্ন দেখলো যে দেখ তোর সামনে কি। হ্যাঁ, আমার ফ্রেন্ড দেখলো। এখন হঠাৎ সে দেখে যে সামনে মাটি বেশ কিছুটা ফাটা, আর 4-5 আঙ্গুল 34 মাসে যেরকম মাঠ ফেটে যায় ওরকম ফাটা। এখন লক্ষ্য করলো যে ভিতরে একটা পিতলের কলসের মতো, কলসের মুখে একটা ঢাকনা, ওটা দেখলো। ওটা দেখে ও বেশ কিছুটা ঘাবড়ে চলে আসলো। এসে এখন চোখ মুখের অবস্থা অন্যরকম। আমি বললাম কি ছবি করতে কি হয়েছে? তারপর বলতেছে যে আমি তো যা গেলাম, আমি এরকম কিছু দেখলাম। এখন আমি বলতে না, এখন দাঁড়া যাবে না, এখন তাড়াতাড়ি পলা এখান থেকে। তখন আমরা দৌড়ে ছুটে চলে আসলাম ওখান থেকে বাড়ি। রাত্রে আর আমরা কেউ বেরোই নাই। এখন পরদিন সকালে ও আমাকে ডাকতে আসলো যে মিলন চল তো আমরা ওইটা দেখে আসি। এখন আমি বললাম যে 2 জন গেলে কেমন হয়, ভয়ানক একটা বাগান। আমরা 4-5 জন গুছাই, আরো 6 জন গুছালাম আমরা। মানে যাদের গুছালাম তারা আমাদের সাথে আরো বসে ছোট। আমরা গেলাম ওইখানে 6 জনে আমরা গেলাম খুঁজতে, একটা কাছে নিয়ে গিয়ে বাগানের সাইডে গেলাম। গিয়ে দেখি মানে বাগানের যে মালিক সে ওইখানে বসে আছে, একটা মাছের বাচ্চা ওইখানে বসে আছে গরমের দিন। উনি দেখলাম আমাদেরকে মারবে খুব, চলে আসলাম ওখান থেকে। পরদিন আমরা আবার রওনা দিলাম। তখন ও ওখানে গেল, যে দেখলো যে আশেপাশে কেউ নেই। যেখানে কলস দেখেছিল সেখানে মাটি খোঁড়া করতে গেছি আমরা। এখন খুঁজতে গেলে ওইখানে দিনের বেলা। এখন ওখানে 3 জনকে খুঁজতে দিলাম। আমি বললাম আমি পাহারা দিচ্ছি, আর তোর এটা খুঁজে দেখ ওখানে কি পাস, খুঁজে যা পাস গোপনে নিয়ে আসবি। আরো বেশ কিছু গামছা কাপড় নিয়ে গেছি আমরা, যদি পাই যদি এটা মানে ঘিরে নিয়ে আসবো, ডেকে নিয়ে কেউ না দেখে। এখন ওটা খোঁজা শুরু করছে, খুঁজতে বেশ 1-1.5 হাত খুঁজে ফেলাইছে, কিছুই পাচ্ছে না। এখন একজন বলছি দেখ কে যেন খুঁজে নিয়ে গেছে। আমি বলছি কেউ যদি খুঁজবো, যাদের খোঁজার দাগ থাকবে। এখন আমাকে আরেকটু খুঁজছে, প্রায় 2 হাতের মতো খুঁজছে। খোঁজার পরে ওখানে 1 টাকা একটা কয়েল পাইছে, 1 টাকা একটা কয়েল। ওই যে কয়েল বাদ হয়ে গেছে, এখন ওই যে হলুদ যে কয়েল কিছুদিন উঠছিল, সোনালী কালার ওরকম একটা কয়েল পাইছে। এখন আমার হাতে দিল, মিলনের দিকে শুনে যা গেলাম। এখন ও দেখাচ্ছে কয়েলটা পাইছি। এখন একজন বলতেছে নিশ্চয়ই কেউ এটা খুঁজে নিয়ে যে আমাকে জন্য টাকা লুকা রাখছে এই জায়গা, আমাকে ধোকা দেওয়ার জন্য।
আমি বলছি না এখানে খুঁজলে কোথাও খোঁচার দাগ থাকবে, কোনো খোঁচার দাগ নেই, দীর্ঘদিন যখন মাটিটা আটে আছে এই জায়গা। এবার টাকাটা আমাদের দিল, আমি দেখি টাকাটা বেশ ওজন, মানে 1 টাকা কল এত ওজন অসম্ভব প্রশ্ন। আমার টাকাটা এত ওজন কেন? এখন আমি একজন হাতে দিলাম যে দেখতো তুই দেখতো এটা, বলছে তো অনেক ওজন, এত ওজন কেন? এখন হঠাৎ করে আমার হাতে দিলে দেখি যে ওদের একটা মানে সাপের মতো ফোনা পেতে আছে ওই কয়েনটার ভিতরে সাপের ফোনার ছবি দেয়। জি জি, মানে আয়নাতে যেরকম পরিষ্কার দেখা যায় মানুষের চেহারা, ওরকম পরিষ্কার দেখা যাচ্ছে। এখন প্রত্যেককে বললাম দেখতো তোরা কিছু দেখিস নাকি? তা বলছে না আমরা তো কেউ কিছু দেখি না। এখন ছবিগুলো সাপের ছবিটা শুধু আপনি আমি শুধু আমি আর ছবিগুলো সাপের ছবিটা দেখতেছি, দুইজন আর কেউ দেখতেছে না, ওটা আর কেউ দেখতেছে টাকাটা শুধু জ্বলতেছে, মানে একটা আলোর মতো জ্বলতেছে, এই দৃশ্য দেখতেছে। এখন একজন বললো যে তোরা যদি এই জায়গায় এতটুকু খুঁজে 1 টাকার কল পাস, তাহলে আমরা পাশে শ্মশান আছে, আবার শ্মশানের জায়গায় মানুষ পুরায় অনেক উৎস আছে, ওইখানে কিছু আরো কিছু পাবো আমরা। আমি বললাম যে না ওখানে যাবো না, আমি ওখানে আমি বলতেছি বিপদ হতে পারে। এখন সবাই বায়না তোলা যাবোই ওখানে আমরা। এখন ঠিক আছে চলতে, আমাদের বাড়ির পাশে একটা কাকা ছিল আমার, মানে সে একটু ফোক প্রেমী করতো আর কি। আমরা চলো তার কাছে যাই আমরা। এখন বলছে না আগে তার কাছে যাবো না, আগে চলো আমরা ওইখানে যাবো। কি করলাম তখন আমরা কিন্তু রওনা দিলাম। আসে কাকাকে বললাম কাকা এই টাকাটা দেখেন তো। এখন টাকা রাতে বলতেছে এত ওজন কেন টাকা না? আমি বললাম পালাটা মাপ দেন। এখন নিয়ে বলতেছে এটা কই পাইছিস? আমি বলতেছি অমর জায়গা পাইছি আমরা। এখন নিয়ে আমাদেরকে ভালো বুদ্ধি দিতেছিল যে কাউকে বলিস না, এটা তোর গোপনে রাখ। আমার কাছে কইছি, আমি কাছে বলবো না, তোরা বলিস না, বললে তোর ক্ষতি হবে। এই জিনিসটা এখনো তাজা আছে, ওই জিনিসটা মানুষ যে মালিক এখনো তাজা আছে, তোদের ক্ষতি করতে পারে। বলে ঠিক আছে। এখন কার কাছে চলে এসে আমরা লুকাইয়ে পরে শ্মশানে রওনা দিলাম আমরা মাটি খোঁড়ার জন্য। এখন শ্মশানের কাছে যেতেই এখন আমাদের পাশ থেকে একটা আওয়াজ আসতেছে যে তোরা ওখানে যাস না, তোদের বিপদ হবে, তোরা বাড়ি ফিরে চলে যা। এখন আমি বলছি কয়টার দিকে গেছেন শ্মশানে? তখন বেলা 11:30 বাজে, দিনের বেলাতে। এখন আমি বলছি সবিকুল কিছু শুনলি? কয় হ্যাঁ আমি তো এই আওয়াজটা শুনছি, আমি তো শুনছি। আমরা প্রত্যেকে একই কথা শুনছি আমরা। এখন আমার জন্য যাবো না, ভয় করতেছে আমার। আমি বলতেছে না তুই না যাস শেষ, আমরা যাবো সবাই। এখন প্রত্যেকের শ্মশানে গেলাম আর কি। ওখানে যাওয়ার পরে এখানে একটা বাতাস আসতেছে, বাতাস ঝড়ের মতো একটা বাতাস। আশেপাশে কোথাও বাতাসটা নেই, শুধুই ওই শ্মশানের আশেপাশেই আমরা বাতাসটা টের পাচ্ছি। তখন আমরা করলাম কি কাছিটা শ্মশানের উপরে রাখলাম, শ্মশানের যে উঁচু মাটিটা আর টাকাটার উপরে রাখলাম। মানে প্রচন্ড ঝড়ের মধ্যে বাতাস আসছে আর বসাটা ঘুরতেছে প্রচন্ড গতিতে, কাছে কাঁপতেছে। এখন আমি বললাম না এখানে থাকা যাবে না, এখানে দ্রুত কিন্তু পলাতে আমাদের। তখন আমি টাকাটা ধরলাম, ধরার পরে মানে হাতে মানে একটা ঘোরা জিনিস ধরলে যেরকম হয় ওরকম হাতে দাগ হয়ে গেল আমার টাকাটা ধরার পরে। তারপর টাকাটা ধরলাম আমি, ধরে নিয়ে আমার দ্রুত এখান থেকে আমাদের পলাতে হবে, এখানে থাকা যাবে না। এখন আমরা ব্যাকে রওনা দিলাম। এখন দেখি গাছের উপর থেকে মানে আমাদের পরিচিত একজনের নাম ধরে নামি, তার সেরকম কণ্ঠ ডাকতেছে কি রে তোরা টাকা পাইছিস, শ্মশানে গিয়ে করতে আসিস তোরা? এই কথা এটা কারো জানাতে মানা করছে না, নো কাকা কাউকে বলিস তোর বাড়ি ছিল না। এখন আমি বলছি হৃদয় তুই গাছের এসে আমার কাছে দিয়ে আর কি করতেছিস নামের গাছতে? আমি গাছতলা গিয়ে দেখি গাছে কেউ নাই। আমরা কথা শুনছি, ওখান থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে টাকাটা আমার কাছ থেকে অন্য একজন দিল। সে আগে অল্প একটু দূরে আসার পরেই একটা শ্মশান মানে সাপের শ্মশানের আওয়াজ, এরকম সাপ শ্মশানের আওয়াজ, পনা তুলে যে ধরনের আওয়াজ। এখন এক বলছে কিরে শব্দ পাচ্ছি? আমি শব্দ তো পাচ্ছি। মানে বলতে বলতে আমাদের সামনে একটা সাপ আসছে, অনেক বড় সাপটা, অনেক লম্বা, মানে ফোনা তুলে দাঁড়াইছে আমার বুক পর্যন্ত। এখন পয়সাটা আমি বলতে পয়সাটা তাদের ব্যাকে দে। মানে সাপ দেখে অলরেডি পিছনের 3জন দৌড়ে চলে গেছে ভয়তে, আমরা 3জনে দাঁড়া দিছি কেন। তাহলে পয়সা আমার হাতে দেওয়ার পরে সাপটা মাথা নিচু করলো। যখন যে সবিকুল যে ফ্রেন্ড যে দেখছিল ওটাতে দেওয়ার পরে সাপটা আস্তে মাথা নিচু করে চলে গেল। এখন আমরা পরে কিন্তু দৌড়ে দিলাম। এখন আমরা কিছু দূর আসার পরে আবার একটা ডাক দিল বাগানের ভিতর থেকে, মানে আমাদের এক কাকার কণ্ঠে, বলে এই তোরা কয়েন আসলি না? আমি কাছে কাকায় শ্মশানে গেছিলাম। কয় শ্মশানে গিয়ে করতে গেছিস? টাকা পাইছিস জাহাঙ্গীরের বাগানে, তোরা শ্মশানে গেছিস কে? এটা নিয়ে বাড়ি যেন লুকায় রাখবে। কথা বলতে আমি বললাম যে কাকা আপনি কিভাবে জানলেন? এখন পিছু টাকা দেখি যে কেউ নেই, অথচ এই শব্দটা শুনলাম আমি। তখন ওখান থেকে বাড়ি চলে আসলাম আমরা। বাড়ি এসে টাকাটা আমার কাছে দিয়ে গেল। আমার কাছে দিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর ওর মার কাছে যে বলিতেছে, মানে ওর মা মানে একটা কথা শুনলে মানে গ্রামের সবাইকে জানাবে এরকম কোয়ালিটির লোক। এখন ওর মার কাছে নিয়ে যেতেছে টাকাটা আমার কাছে নিয়ে। এখন ওর মা কাছে যে কিসের টাকা পাইছে, কি পাইছে না পাইছে, এটা দিয়ে পান খাবো, এটা কিনে আমি। মানে সে খুব পান খাতো, ওটা নিয়ে পানের দোকান গেছে, ওই যে আমরা যে দোকানে দেখাইছিলাম যে কাকার দোকানে। উনি আবার টাকাটা দেখে চিনছে, এই টাকাটা পান দিতে পারবো না আমি, পান তুমি নিয়ে যাও।
আরে এইটা কারোর করি না, তোমার সালগা বিপদ হবে না। তখন সে বলতে কিসের বিপদ হবে, আমি বিশ্বাস করিনি। পরে টাকা নিয়ে ঘরে রাখছে। এখন ঘরে রাখার পরে এখন ও বেলা তখন 3টা বাজে, এই কথা আমাদের কোনো সারা শব্দ নাই। মানে আমরা ঘরে রেখে দিয়েছি, নিজের আলোচনা করতেছি আর কি। আমার দাদিকে বাড়ির পাশে একটা সলম গাছ আছে, ওইখানে ওর আমি বসে গল্প করতেছি। এখন ও বলতেছে মানে আমাদের পাশে মধুমতির ওই পারে একটা গ্রামে মানে একটা ওসি এরকম একটা টাকা পাইছিল। তখন তাকে স্বপ্ন দেখা ছিল যে টাকাটা তুই আগুনে পুড়ালে মানে ও যে মালিক, সে মালিক মারা যাবে, তোর এই টাকাটা স্বর্ণে পরিণত হয়ে যাবে। তখন তাই করছিল, তখন সে অনেক টাকা পাইছিল। আমাকে বুদ্ধি দিচ্ছে, আমি বলছি চলতে এক কাজ করি, তাহলে আমি একটা গরম পর্যন্ত পুড়াই ফেলাই, পুরানোর পরে হয়তো আমরা কিছু পাবো। এখন এই বুদ্ধি করে আমি বলছি যা তুই তো টাকাটা নিয়ে আগে। এখন এই একটা ব্যাটা করছে, ব্যাটা করে আমরা উঠবে, এই ব্যাটা করছে আত্মা সোজা না। ও বলতেছে, আমি বলছি কি আত্মা সোজা না, আত্মা করছি না, কেন মারছিস আত্মা সোজা আসছে না। আপনার ফ্রেন্ড শফিকুল যে টাকাটা পেয়েছিল, মানে ওই বুদ্ধি আছে টাকাটা গরম আগুনে পোড়ানোর জন্য। এখন হাত সোজা হয় না ওটার। এখন আমি তো চিৎকার করা শুরু করছি, এখন অনেক লোক জমা হয়ে গেছে, কেউ হাত সোজা করতে পারে না। এখন আবার সে কাকার কাছে গেলাম, ওটা যে ফকির কাকা। এখন ওনার কাছে বললাম কাকা এই বৃত্তান্ত। এখন ওনাদের বুদ্ধি দিল, ওই যে যেখান থেকে টাকাটা খুঁজছিস ওইখানে যে মাটি যে লাগে হাত সোজা দেবে না, সেটি দেবে না। আমরা কথা শুনে গেলাম দুইজনে, যে ওখান থেকে মাটি লাগালাম, ওর হাতটা সোজা গেল আবার। এখন টাকাটা ওর বাড়িতে নিয়েছে। এখন ও সন্ধ্যা করে বেশ কিছু আচরণ করতেছে, মানে মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে মানে অন্য মানুষ করে যাচ্ছে, আবার মাঝে মাঝে নিজেকে ফিরে আসতেছে। যখন অন্য মানুষ করে যাচ্ছে তখন বলতেছে এই টাকাটা তোর টাকা দেখাইছি, তোর একা তুই তোর বন্ধুকে নিছিস, আমি মনে কিছু করিনি। তারপর আরো 6 জন বুঝাই, 4 জন বুঝাই নিয়ে মোট তোর 6 জন গেছিস, আমি তাও কিছু মনে করিনি, কিন্তু গ্রাম আমার সেটা কেন জানা তুই সব দুধ কথা চলে যাচ্ছে আমার। এখন এই দেখে ওর বড় কাকা ভয় পেয়েছে, ভয় পেয়ে ও টাকাটা আমাদের বাড়ি দিয়ে গেছে আমার মার কাছে। বলতেছে টাকা রাখো, এই টাকা আমরা ঘরে রাখতে পারবো না, এই জন্য আমার খালি বিপদ হবে না। মা আবার কি করছে, ওইটা নিয়ে আবার ঘরে একটা খোলার ভিতরে রেখে দিচ্ছে। রাত্রে তো খাইতে বসছি, ভাত যখন মা খাইতে গেছে আমাকে, তখন দেখে খাটার তলে সাপ, মানে কয়েকটা সাপ ঘোরাফেরা করতেছে, মানে ফোসফোস করতেছে আমাকে কামড়াবে। তারপরে আমি বলছি না খাটার তলে একটা সাপ হয়েছে। মা বলতেছে কই সাপ, কোথাও তো সাপ নেই। আমি বলছি স্পষ্ট বড় বড় 3টে সাপ দেখতেছে মিলেছে। মা দেখছেন, আপনার মা দেখছেন? মা দেখছেন, আমি শুধু দেখছি। আমি তো চিৎকার করা শুরু করছি, ভয়তে চিৎকার করা শুরু করলেই এখন মা বলছে কই সাপ। মা কিছু দোয়া কালাম পড়ে দিচ্ছে আমাকে, একবার শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে রাত্রে বেশ কয়েকবার দেখতেছি এরকম, আর সাপ পড়ে চিৎকার করে উঠতেছে আমি। এখন রাত্রে করতে যখন ঘুমায় পড়ছি, রাত্রে ঘুমানোর পরে আমাদের স্বপ্ন দেখাচ্ছে, তোদেরকে দিছি আমি আমার নিজের সম্পদ, আমি কিছুদিন পর চলে যাব, আমি তো এদিকে আমার সম্পদ দিয়ে দিতে চাইছিলাম। কাকে স্বপ্ন দেখাচ্ছে? না আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। আপনাদেরকে? জি, আমরা যে কজন গেছি সাথে। আচ্ছা, আপনার ফ্রেন্ডরা? হ্যাঁ, সবাই একই স্বপ্ন দেখছি আমরা। আচ্ছা, স্বপ্ন দেখাচ্ছে এইটাই, তোরা 6 জন শেয়ার করছিস, আমি তাতেও তোর 6 জনের উপরই দিয়েছিলাম, দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তোরা এখানে এরে জানিস কি আমি সবাইকে জানাইছিস, শ্মশানে নিয়ে আমাকে অপমান করছিস তোরা, এই জন্য তোদের কড়া মাসুল দিতে হবে। আমার দেখালো যে 3টা টাকার কলস, মানে ঘুরতে ঘুরতে একটা টাকার কয়েল হয়ে গেল। আর এটা বলে গেল যে একটা টাকার কয়েল বানাই দিলাম, ওটা তোরা মাথায় করে নিতে পারবি না, নিতে গেলে মানুষ তোকে ধরে ফেলবে। এই জন্য আমি একটা টাকায় পরিণত করে দিচ্ছি, যাতে ওটা পকেটে করে ঘরে নিয়ে রাখতে পারিস। ঘরে যেটা ভিতরে রাখবি সেটাই ওই আসলটাকে পরিণত হয়ে যাবে, সেই স্বর্ণের কলসে পরিণত হয়ে যাবে, এরকম বলতেছে। এখন এরকম আশেপাশে স্বপ্ন দেখে রাত ভোর হয়ে গেছে আমাদের। এখন পরদিন সকালে আমি বলতেছি সবিকুল রাত্রে কিছু স্বপ্ন দেখছিস? আমি তো এই স্বপ্নে দেখছি। এখন সবাই একই স্বপ্ন দেখছি আমরা, একই স্বপ্ন দেখলাম। এখন যাক পরের দিন আমরা ওইদিকে স্কুলে গেছি। আমরা স্কুলে যাওয়ার পরে এখন স্কুলে গেছি, স্কুলে গিয়ে ক্লাসে গেছি, মানে যে বইটা খুলি সাদা ছবি বইতে ছুটেগুলো নিজ দিয়ে সাপ, মানে এই বলে কয়েকবার ক্লাসে বাইরে চিৎকার করে ভয়তে চলে আসতে হবে, মানে হ্যাকার সময় হ্যাকাকে ধরনের সাপ। গেছি বাথরুমের উপরে সাপ, দরজা খুলছি ভিতরে বড় সাপ, যেখানে যাচ্ছে ওখানে সাপ, শুধু সাপ আর সাপ। ডর মানে ভয়। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনারা যেখানেই যাচ্ছিলেন শুধু সাপ আর সাপ দেখতে পাচ্ছিলেন, তারপর? এখন এই তো মানে এলো চিৎকার করা শুরু করছে, তখন স্কুল থেকে ওকে নিয়ে আসতে বাড়িতে। এখন বাড়ি আসার পরে দেখি যে শফিকুলদের বাড়িতে ওরকম মানে বেশ কিছু লোকজন আশেপাশে, মানে যাতে শফিকুল মানে ওর ঘাড়ে আসছে, ওকে ঘাড়ে আসছে মানে ওই যে আসল আসরটা ওর উপর আসর করছে, ওর উপরে। আচ্ছা, ভর করে বিভিন্ন কথা বলতেছে। এসে বলতেছে ওর বাবার নাম ছিল আহম্মদ, বলতেছে শোন আহম্মদ, তুই হলো গরিব মানুষ, তুই ভ্যান চালায় খাস, তোর ছেলে নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তার ফ্রেন্ডও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ওদের কথাবার্তা আসলে আমি খুব খুশি হয়েছি। খুশি হয়ে আমার জিনিস ওদেরকে দিয়ে যেতে চাইছিলাম আমি, যাতে ভবিষ্যতে কষ্ট না থাকে। আর তোর ছেলে কি করলো, 6 জন লোক সাথে করে নিয়ে গেল, গিরামকে জানালো, ফকিরকে জানালো,
আরো অনেক শ্মশানে গেলে ইডা করলো সেটা করলো, এর জন্য অনেক মাসুল দিতে হবে তোর ছেলের কপালে আর মিলনের কপালে অনেক কষ্ট আছে, আর বাকি ছজন করলে কষ্ট তো আছেই, এরকম বলতেছে। এখন আমাকে বলতেছে মিলন তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকলে তোমার কষ্ট ভয় হতে পারে, বিপদ হতে পারে, মানে আমার কাকে বলতেছে আর কি। আমি বলছি না বিপদ তো ওর আমি একসাথে গেছি, জানো ওর বিপদ আসছে আমি ফেলাই তো চলে যাবো, এরকম খুব উল্টো পাল্টা কথা বলতেছে। এখন বলার পরে এখন ওদেরকে বাস পাশে এক কাকা ফকরি ছিল তাকে ডেকে আনলো, ডেকে আনার পরে একটু ঝাড়ফুঁক করলো, ঝাড়ফুঁক করার পরে বড়ঘর থেকে চলে গেল। এখন চলে যাওয়ার পরে এখন ওকে ধরে বড় হুজুর নাম করে আমাদের এলাকায় একটা হুজুর আছে, সে অনেক দিন পরি মানে বেঁধে বেঁধে রাখে, অনেক কিছুই করে। আসর আজানের পরে তার কাছে নিয়ে গেল, ওখানে গিয়ে আমাদেরকে ঝাড়ফুঁক করলো, ঝাড়ফুঁক করে তাবিজ দিল, তাবিজ দেওয়ার পর বললো যে এখন তোরা বাড়ি যাচ্ছিস, বাড়ি যাওয়ার পরে তোরা যখন বাড়ি পা রাখবি তখন টাকাটা তোর ঘর থেকে বেরিয়ে চলে যাবে, তোর টাকাকে কোনো মতো বাধা দিবি না, টাকা চলে যাবে, টাকার পাঁচ 3 পোয়া দুধ আর 3টা কলা যেখান থেকে খুঁজেছিস সেখান থেকে তোরা দুজন দিয়ে আসবে, আর তোদের এক একজন শরীর থেকে 7 ফোঁটা রক্ত ওই দুধের ভিতরে মিশ্রিত করে দিবি, বলে এটা দিয়ে দিবি, ইনশাল্লাহ কোনো বিপদ হবে না। এখন চলে আসলাম বাড়ি, আসার পথে 3 পোয়া দুধ আর 3টা কলা কিনে নিয়ে আসলাম আমরা। আসার পরে যখন বাড়িতে পা রাখলাম মানে তখন ঘরের চাল মানে কাঁপতেছে, পয়সাটা ওদের ঘরে নিয়ে গেছিল, ওদের ঘর কাঁপতেছে। এখন সবাই তো ভয় পাচ্ছে, সবাই দেখতেছে দৃশ্যটা যে ঘর কাঁপতেছে, ঘর কাঁপতে কাঁপতে মানে যে কুলার ভিতরে টাকা রাখছিল কুলাটা ফাইটে ভেঙে গেল, ভেঙেছে টাকা আসতেছে একটা চাকা যেরকম ঘরে আসে ওরকম টাকাটা ঘরে আসতেছে, ঘরে আসে সবাই দেখতে পাচ্ছে, সবাই গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে। তখন আমি আর সেই বন্ধু সেই 3 দুধের পাতিল আর কলা নিয়ে রওনা দিলাম, রওনাতে 5 দিলাম, 5,000 টাকাটা আর যেখান থেকে খুঁজছিলাম ওরা ওইখানে টাকাটা গর্তেতে পড়ে গেল, গর্তেতে পড়ে গেল। তখন মাগরিবের আজানের 5-10 মিনিট বাকি আছে, আর মানে হুজুর আমাদেরকে যেভাবে নিয়ম বলে গেছে যেভাবে দিয়ে তোরা শুয়ে থাকবি, পরে 10-15 মিনিট পর যে মাগরিব আজানের পরে যে ওই যাবার নিয়ে আসবি, মানে যে পাতিলের পাতিলে আপনি দিয়েছেন ওগুলো নিয়ে আসবেন। হ্যাঁ পাত্রগুলো পাতিলে দুধ দিচ্ছেন, হ্যাঁ মাগরিব আজানের পরে। এখনো আমি দিয়ে যে অপেক্ষা করতেছি, এখন ভয় করতেছে আমাদের, ভয় করতেছে। এখন এই মধ্যে থেকে আমাকে কাকা আসতেছে, আবার আমাদের কাকা দাঁড়ান একটু, আমাকে এই কাহিনী দুধ দিচ্ছে তো ভয় করতেছে আমাদের। উনি দাঁড়ালো, আমরা মাগরিব আজানের পরে গেলাম, যে দেখি দুধের পাতিলটা পুরো খালি, মানে দুধটা ভিতরে নেই, আর মানে কলার ভিতরে নেই, কলা চুষা পড়ে আছে দোকানে, কলার দুধ নেই। পরে আমরা ওখান থেকে চলে আসলাম। ওই দিনকে রাত্রে স্বপ্নে দেখালো, মানে আমাকে দেখায়নি আর ছবিগুলো স্বপ্নে দেখাইছে, যে বিষয়টা তোরে দেখাইছিলাম তুই সবাইকে জানাইছিস, এই জন্য তোর ঘরে বিপদ এখনো কাটেনি, তোর আমি কোনোদিন একা পালি, এর উপর শাস্তি দেবো তোকে আমি, এই কথাটা বলে স্বপ্নে দেখা হলে। তারপরের দিন ওকে হুজুরের কাছে নিয়ে যায়, না হুজুর বলে ওর কাছে বিপদ তো কাটে নাই, ও জন্য সন্ধ্যার পর কখনো একা না বেরোয়, ওর একা পালি যে কোনো দিন ওখানে বিপদ ঘটাই দেবে ও। তারপর থেকে আমার সে ফ্রেন্ড এখনো একা সন্ধ্যা করে বের হয় না বাড়িতে, আমার উপর বিপদটা নেই আর কখনো। ফ্রেন্ডের সেই বিপদটা এখনো রয়েছে, এখনো সন্ধ্যা পর বাড়ি থেকে বের হয় না, যদি ভাই একা কোনো যা পুড়ে যায়, বিভিন্ন ধরনের চিৎকার করে, হ্যান করে, ত্যান করে, বিভিন্ন রকম বিভিন্ন ধরনের ই করে। এখনো আপনার ফ্রেন্ড এখন কোথায় আছে? সে এখন দেশের বাড়িতে আছে, গ্রামে থাকে। গ্রামে থাকে, জি। আচ্ছা, এটা কতদিন যাবত চলতেছে তার সঙ্গে? মানে ওই যে আমরা যখন তখন ক্লাস 3-তে পড়ি, তখন আমাদের বয়সে 8-9 বছর বয়স, 8-9 বছর থেকে এখনো পর্যন্ত, এখনো দীর্ঘ সময় সে এখনো পর্যন্ত সন্ধ্যার সময় একা বেরোতে পারে না, বেরোতে পারে যদি কয়েকজন সাথে থাকে, তোরে একা থাকতে পারে না কখনোই। একা থাকলে বিভিন্ন ধরনের কিছু দেখে, বিভিন্ন ভয় পেতে পায়। কিন্তু আপনি সেই দিক থেকে মোটামুটি আমি এখন তো সুস্থ আছি, আমার ঘরে কিছু ধরনের কোনো কিছু প্রবলেম, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। মিলন ভাই, এইটাই ছিল আপনার অভিজ্ঞতাটা? কিছু জায়গায় এসে মনে হচ্ছে, ইনফ্যাক্ট কিছু কিছু জায়গা শুনে যে আসলে এটা কি আদৌ পসিবল, কিন্তু হয়তোবা যার সঙ্গে ঘটেছে সেই। ওকে, মিজান ভাইয়ের ঘটনা তো শুনলাম, আসলে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণটাই তো হচ্ছে আপনাদের যার ব্যাপার। যাই হোক, এই ফাঁকে আমরা চলে যাই আরো একজন বন্ধু, আনোয়ার ভাই আছে এই মুহূর্তে। আনোয়ার ভাইয়ের কি এই পরিবেশে কোনো ধরনের আতঙ্ক কাজ করছে কিনা? আনোয়ার ভাই, কি অবস্থা? আপনার পরিচয়টা আর একটু ভালো করে জানি। আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম মান্দ্রা। আচ্ছা, আপনি কি করছেন এখন? আমি এখন একটা জব করছি, চাকরি মহিষগঞ্জে। আচ্ছা, আর আপনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটেছে কোথায়? সে জায়গাটা আমাদের গ্রাম মান্দ্রা, আমাদের গ্রামের পূর্ব দিকে একটা চক আছে, চকের মাঝখানে একটি কবরস্থান। ওকে, মানে আমাদের গ্রামের লোক মারা গেলে সবাই ওই কবরস্থানে মাটি দেয়। আচ্ছা আচ্ছা। তো বর্ষা সিজনে চকে মানে পানি এসে পড়ে, কবরস্থান তো খুব উঁচু, ওইটা ওখানে পর্যন্ত পানি চলে আসে। তো এই ঘটনাটা কবের ঘটনা? এটা 2009 সালের ঘটনা। 2009 সাল, মানে ডিসেম্বরের শেষের দিকে,
কারণ ছোটবেলা থেকে মানে আমি ভয় পেতে খুব ভালোবাসতাম। যখন বড় হলাম আমরা 4 বন্ধু ছিলাম, আমি, আনোয়ার, রাসেল, সজীব এবং সিরাজ। ভৌতিক ঘটনা অনেক জায়গায় ঘটে, তো আমরা বিশেষ করে সেগুলো দেখার জন্য যাই। আমরা 4 ফ্রেন্ড মানে ফার্স্ট একদিন ওই কবরস্থানে মানে অনেকের কাছে শুনি যে ওখানে মানে অনেকে দিনেও গরু ছাগলের জন্য যখন ঘাস কাটতে যায় মানে অনেক মানে কিছু দেখে, কখনো দেখে মানে মানুষ দাঁড়ানো, পরবর্তী দেখে না, কোনো না কোনো ভাবে মানুষ ভয় পায়। তো আমরা 4 ফ্রেন্ড একদিন চিন্তা করলাম তো আজকে কবরস্থানে আমরা রাত্রে গিয়ে দেখবো যে এমন কোনো কিছু দেখা যায় কিনা। তো সেদিন আমরা রাত্র 10:30 11টা এমন হবে, গ্রামের বাড়ি সবাই ঘুমায় যায় তাড়াতাড়ি। তো সেদিন যাবার পরে আমরা পুরা কবরস্থান ঘুরলাম। কবরস্থানের চারোপাশে মানে অনেক গাছপালা ভরপুর, গ্রামের কবর তো কোনো কিছু দেখলাম না। তো দেখলাম শুধু গাছে মানে অনেক পাখি দেখা যায়, লাইট নিয়ে গেছিলাম। তো পাখি দেখে আমাদের খুব মানে লোভ জাগলো, যে ক্ষেত্রে ইয়ারকান দিয়ে আমরা মাঝে মাঝে দিনে পাখি শিকার করি। তো রাত্রে ওখানে বক, ঘুঘু এই ধরনের অনেক পাখি দেখলাম। পরের দিন আমার এক ফ্রেন্ড রাসেল, ওকে বললাম তো চল আজকে আমরা কবরস্থানে গিয়ে পাখি শিকার করবো। তো আরো 2 বন্ধু সজীব এবং সিরাজকে বলছি, তো ওরা যাবে না, ওরা বলেন আমরা র্যাকেট খেলবো। তখন শীত মৌসুম, ওরা র্যাকেট খেলতেছে। তো রাত্র 10টার মতো বাজে, তো আমি রাসেল দুজনে গেলাম। তো আমাদের সাথে একটা চার্জার লাইট। তো যখন কবরস্থানে উঠলাম, যখন রাসেল লাইট মারে গাছে, তো দেখি মানে গাছে বক, ঘুঘু যে কটা পাখি মানে গুলি করি মানে দেখে লাগে কিন্তু নিচে পড়ে না, উড়ে যেতেছে। এক পর্যায়ে গুলি খাওয়ার পরে উড়ে চলে যাচ্ছে, নিচে পড়তেছে না। 1 ঘন্টার মতো প্রায় ঘুরছি, তখন পূর্ব আকাশে মানে চাঁদ উঠতেছে, মানে হালকা চাঁদের আলোটা মানে পড়তেছে, মানে আধা আলো আধা ছায়ার মতো একটা। তো সারা কবরস্থান প্রতিটা গাছ ঘোরার পরে যখন পাখি শিকার হলো না, তখন রাসেল আমাকে বলতেছে যে বন্ধু চল আজকে জায়গা। তো তখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো কবরস্থান থেকে নামার একটুখানি মানে আগে মানে আমরা নেমে আমাদের বাড়ির যে রাস্তাটা মানে এটা আইল যেটাকে বলে, মানে দুজন পাশাপাশি হাঁটা যায়। তো যখন আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে কোনো বাড়িঘর না, বাড়ি আছে সেটা অনেক দূরে। যখন কবরস্থান থেকে নামবো 2-4 কদম না মানে পা ফেলার আগেই দেখি মানে একটা গাছে ছোট একটা পেঁচা বসা। তো রাসেল আমাকে বলতেছে পেঁচাটাকে গুলি কর। তখন আমার ইচ্ছে ছিল না যে একটা পাখি শিকার হলো না, তো পেঁচা দিয়ে কি করবো, বাচ্চাটি ছিল গাছটা। তো আমি পাখিটাকে গুলি করলাম, তো লাগে নিচে পড়লো। তো নিচে পড়ার পরে আমি রাসেলকে বললাম লাইটে, তখন মানে আলো কই মারছে, একটু আলো আছে, শেষের দিকে, চার্জ শেষের দিকে। তো রাসেলকে বললাম লাইটটা মার, পেঁচাটাকে নিয়ে আসি। তো আমি পেঁচাটা ধরার জন্য যখন মানে সামন দিকে পা ফালাইলাম, তো নিচে জঙ্গল আছে, কবরস্থান তো মাটির কবরস্থান, গ্রামের বাড়ি, ওখানে অনেক জঙ্গল থাকে। পা ফালাইতে আমার পাটা স্লিপ করে মানে নিচে চলে গেল, গলার আর হাতের 2টা অংশ উপর দিকে, তো আমার সব মানে বডির পুরো অংশটা নিচে পড়ে গেছে, মানে আপনার পেট থেকে শুরু করে পা পর্যন্ত নিচে পড়ে গেছে, গর্তের মতো পড়ে গেছে। আমি যখন পড়ে গেছি তখন আমি রাসেলকে বললাম রাসেল আমাকে ধর। তো রাসেল আমাকে ধরে যখন উপর দিয়ে টানতেছে আর আমিও 2 হাত দিয়ে উঠার চেষ্টা করতেছি, তো আমি দেখতেছি নিচ থেকে হয়তো আমার 2 পা কে যেন আটকে ধরে রাখছে, এমন একটা অবস্থা। তো আমি উপর থেকে উঠতে পারতেছি না। তো রাসেলকে আমি বলতে রাসেল জোরে টানতে, রাসেল আমাকে জোরে উপর দিকে টানতেছে, আমি 2 হাত দিয়েও মাটিতে ভর করে উপর থেকে ওঠার চেষ্টা করতেছি। তো এক পর্যায়ে অনেকক্ষণ সময় লাগছে, আমি উপরে যখন উঠে আসছি তো রাসেলকে বললাম রাসেল লাইটটা নিচে মার। যখন রাসেল লাইটটা নিচে মারছে, তাকিয়ে দেখি একটা লাশ, মহিলার লাশ, চুলগুলা বের হয়ে দিছে, চোখ দুটো নাই, আর দাঁতগুলা মানে পিচ্ছির মানে দেখা অবস্থায়, আর হাত 2টা বেরিয়ে রয়েছে, আর সারা অঙ্গ মানে সাদা কাপড়ে ঢাকা। আমি ওদিক তাকানোর পর দ্বিতীয়বার আমি আর তাকাতে পারলাম। রাসেল আমাকে বলতো এটা কি? পরে আমি বললাম চল এটা একটা লাশ। আপনি কবরের ভিতরে পড়ে গিয়েছিলেন? ওটা একটা কবর ছিল। ওই মুহূর্তে আমার মানে শরীর এমন ভার হয়ে গেল। তো যখন আমরা কবরস্থান থেকে নাইমা বাড়ির দিকে আসতেছি, খানিকটা হাঁটছি পর সেই পেঁচাটা দেখি রাস্তার মাঝে 2টা পাট দিয়ে লাড়াচাড়া করতেছে, কিন্তু উঠতে পারতেছে না। তো যেই পেঁচাটাকে গুলি করছিলাম, পরে আমি ইয়ারগান দিয়ে পেঁচাটা যাতা ধরছে মাথাটা, রাসেল 1 হাত দিয়ে ওর পাক আর 1 হাত দিয়ে মাথা ধরছে। এবং পেঁচা অনেক সময় কামড় বা দেয় লোক দিয়ে, ধৈরা আমরা বাড়ির দিকে আসতেছি। তো মাঝামাঝি চলে আসছি চকের, হঠাৎ হাত থেকে পেঁচাটা মানে ছুঁইটা মানে পেছনের দিকে মানে কবরস্থান দিয়ে ব্যাক করে গেল। পরে আমি রাসেলকে বললাম কি হলো? উড়ে চলে গেল। তো রাসেল আমাকে বলতেছে বন্ধু এত জোরে আমি পেঁচাটাকে ধরছি, কিভাবে যে আমার হাত থেকে ছুঁইটা গেল, কোনো ঝাড়াও দেয়নি। তো অবাক হয়ে গেলাম। তো আমরা 2 ফ্রেন্ড তারপরে চুপচাপ হাঁটতেছি, হঠাৎ সামনের দিকে দেখি একটা কালো একটা ছায়া, মানে দাঁড়ানো, লম্বা 6-7 ফুটের উপর, কালো ছায়ার মতো, মানে চেহারা কোনো আকৃতি দেখতেছি না। তো ওই অবস্থা দেখার পরে রাসেলকে আমি বললাম রাসেল দাঁড়া। যখন রাসেল বলছি রাসেল দাঁড়াচ্ছে, আমি বলছি ফ্রেন্ড কি হয়েছে আমার সামনে থেকে ভালো করে তাকিয়ে দেখ। যখন ভালো করে রাসেলও দেখতে দেখার বলতে দোস্ত ওটা কি? আমি বললাম কথা বলিস না, চুপ থাক। হঠাৎ দেখলাম ওই কালো ছায়াটা মানে ঘুরতেছে, যেমন ঘোরানো পাক যেমন হয়, যে তখন কোনো বাতাসও ছিল না, মানে ঘুরতে এক পর্যায়ে ছায়াটা আমাদের দিকে আসতেছে, আর বাতাস এত গরম লাগতেছে। ও আমাকে কি করলো, চাপড়া
হঠাৎ আমাকে এক পর্যায়ে পেঁচায় ধরলো। তো দেখলাম আমিও চোখ বন্ধ করে যখন ই করে গরম বাতাস দেখলাম আমাদের উপরে চলে গেল। এখন আর মানে কোনো বাতাসও নেই আর কোনো কিছু নেই, সে আগের জায়গায় স্তব্ধ। মানে এমন ভয় পাইছি তুই জানেন। তো যখন সামন দিকে যাইতেছি, রাস্তার ডান পাশে একটা দেবদারু গাছ ছিল, মানে গাছের মাথায় মানে আগুন জ্বলতেছে। তো গাছের মাথায় যখন আগুন জ্বলতেছে অবস্থা আমরা আবার হঠাৎ দাঁড়িয়ে গেলাম। তো যখন দাঁড়ালাম খানিক পরে দেখলাম কি সেই গাছ আগের জায়গায় কোনো আগুন বা কোনো কিছুই নেই। মানে ভয়ে দেখেছেন? হ্যাঁ, দুজনে দেখেছি। ভয়ে যখন সামন দিকে আসবো, মানে আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি চলে আসছি। কবরস্থান রাস্তা থেকে গ্রামের যে কাঁচা রাস্তা উঠতে ওখানে 3টা মোড়ের মতো, মানে একটা রাস্তা আমাদের কবরস্থানে, একটা গেছে ওদিকে পূর্ব দিকে আর পশ্চিম দিকে। তো যখন ওই রাস্তায় উঠতে হয়তো 2 মিনিট সময় লাগবে। এই অবস্থায় দেখি ওখানে একটা সাদা কি যেন শুয়ে আছে। দূর থেকে ফার্স্ট যখন আমার চোখে পড়ছে তখন রাসেলকে ধরে বলছে, রাসেল থাম। তো রাসেল বলতেছে, দোস্ত কি? আমাকে সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখ। তখন সব বলতেছিল ও ততটা বুঝতে পারেনি। যখন আরেকটু সামনে গেছে দেখলাম মানে শোয়া থেকে মানে মানুষের মধ্যে উঠা বসলো। তখন রাসেল সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছে যে এটা না জানে আরেকটা কি। তখন ওটা দেখার পর রাসেল উন্মাদ, মানে মানুষ পাগল হয়ে গেলে যেমন হয় ওর মাঝে অমন একটা মানে কেমন যেন পাগলের মতো মানে এদিক ওদিক অস্থির, মানে বাক শক্তি নাই। আমার কি যেন বলতে চাইতেছে, আমি ওরা বলতে চাইতেছি, মানে এমন থর মানে কিছু বলতে পারতেছি না ওই মুহূর্তে। তো যখনই মানে সোজা হয়ে দাঁড়ালো আমার মনে হলো যে কবরস্থানে যেটা দেখলাম সেই ওই মহিলার লাশটা, দাঁতগুলা সে বের হয়ে রয়েছে, চোখ দুটা নেই, সামনে দাঁড়ানো, যেটার উপর আপনি পড়ে গেছেন, যেটার উপর আমি পড়ে গেছিলাম। রাচেল এই অবস্থা দেখে ও আর আমার কিছু না বলে ও ডান দিক দিয়ে মানে আমাদের গ্রামের বাড়ির দিকে দৌড়, আমাকে রাইখে আমাকে কিছুই বলে না। আমি ওর এই অবস্থা দেখে আমিও ভয়ের পেছনে যখন দৌড় দিছি। তো কিভাবে যে আমাদের গ্রামের একটা ফার্স্ট যে বাড়িটা পড়ে বাড়ি থেকে গিয়ে পড়লাম, ও তো জোরে চিৎকার দিয়ে যখন পড়ার সাথে সাথে বাসায় থেকে লোক বের হয়ে ঠিক আছে আসলো। আমার ওখানে আমাদের গ্রাম তো সবাই চিনি, আমার ফ্রেন্ড ছিল, ওর নাম আকবর ছিল। ও যখন আমার সামনে আসছে, দোস্ত কি হয়েছে, আমি ওকে কিছুই বলতে পারতেছি না। যখন ও আমাকে ধরছে ওই মুহূর্তে আমিও মানে আমার সেন্সলেস হয়ে গেছে, মানে কি হয়েছে আমার আমি আর কিছু বলতে পারিনি। যখন ওরা ওখান থেকে মাথায় পানি দেওয়ার পরে তখন আমাকে বলতেছে কি হয়েছে, কিছু বলতে পারিনি। তখন ওরা বাসায় আমাদের নিয়ে যায়, সবাই নিয়ে যাওয়ার পরে আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল, এর কাছে বলা হয়েছে, উনি পানি পরে দিছে ঠিক আছে। ওই রাত্রে কিছু না, পরের দিন সকালবেলা বিশেষ করে রাসেল মানে আর ওর শরীরে প্রচন্ড জ্বর ছিল। তা আমার তেমন কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে আমার খুব সমস্যাগুলো দেখা দিত, যেমন আমি রাস্তায় হাঁটলে খুব ভয় পেতাম, অনেক ধরনের শব্দ শুনতাম। হ্যাঁ, এমন অনেক শব্দ, মানে স্বপ্নে অনেক সময় আমি দেখতাম যে মানে একটা কিছু আমাকে রাত্রে মানে এসে আমাকে ধরতেছে, আমি ওকে মানে সরানোর জন্য খুব মানে চিল্লাচিল্লি করতেছি। তো আমার সাথে আমার বড় ভাইয়া থাকতো, তখন ঘুমাইতাম একসাথে। একদিন বড় ভাইয়া আমাকে বলতেছে যে কি হয়েছে আনোয়ার? আমি বললাম মানে আমি কিছুই বলতে পারতেছি না। তখন ভাই আমাকে যখন ধরছে তখন আমি বললাম ভাই আমি ভয় পাইতেছি। তো তারপরে ভাই আমাকে সবসময় বলতো আয়াতুল কুরসি, কুলফাল্লা, সূরা কুল, সূরা ফালাক, ইখলাস এই ধরনের সূরা পড়ে বুকে ফু দিয়ে ঘুমাসবি আর কখনো এই ধরনের স্বপ্ন দেখবি না। তো বিশেষ করে পরে আমি যখন মানে কোথাও বের হতাম বা রাত্রে ঘুমাসতাম, আমি সবসময় এই ধরনের কালাম পড়ে ঘুমাসতাম। এরপর থেকে আমি বিগত দিন আর কখনো আমার স্বপ্নে বা আমি মানে প্রকাশ্য কিছু দেখিনি। কিন্তু আজ থেকে 4 মাস আগের ঘটনা। আচ্ছা, আমি এই অধ্যায়ে এসে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে মহিলাটাকে দেখছিলেন সেই মহিলাটার মানে বয়স কিরকম ছিল? মহিলাটার বয়স হবে অর্ধ যুবতী, যেটাকে বলে অর্ধেক বয়সের মতো। পরবর্তীতে আবার যখন আপনি লাশটা দেখছেন, আপনি কি কনফার্ম যে আপনি আর আপনার ফ্রেন্ড আসলেই কিছু দেখেছেন, নাকি ওই যে কবরে পড়ে যাওয়ার ভয় সেটা থেকে আপনাদের সামনে নিজেরাই একটা কিছু ভয় থেকে তৈরি করে নিছেন? না, ভয় থেকে না, ওইটা প্রকাশ চোখের সামনে দুজন আমরা একই সাথে দেখছি। আচ্ছা, আমি আসলে এই উত্তরটাই চাচ্ছিলাম যে আপনারা দুজনেই একসাথে দেখেছেন। একসাথে দেখেছি আমি, কিন্তু আপনার বন্ধু কিন্তু ভেতরে লাশটা কি আপনার বন্ধু দেখেছিলেন? হ্যাঁ অবশ্যই, লাইট মারি এবং জিজ্ঞেস করেছিল এটা কি যে ওনাকে যে টাইনে ধরে রাখছিল নিচ থেকে, হোয়াট ওয়াজ দ্যাট? একটা কবরে পড়ে গেলে সাধারণভাবে কিন্তু টেনে উঠে নিয়ে আসা কোনো ব্যাপারই না। এই জন্যই তো মনে হচ্ছে যে এটা অদ্ভুত। আরেকজন টান দিয়ে তোলাটা খুব বেশি টাফ কিছু ছিল। আপনার কাছে কি মনে হয়েছিল কেউ আপনাকে ধরে রাখছে? আমার কাছে মনে হয়েছিল যে মানুষের মধ্যে যে কেউ আমার 2 পা মানে আটকে ধরে রাখছে, নিজ দিকে টানতেছে যাতে আমি উপর থেকে না উঠতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আরেকটা কথা বলতেছিলেন যে 4 মাস পরের একটা ঘটনা না, আজ থেকে মানে 4 মাস আগের ঘটনা। আজ থেকে এই ঘটনাটা কিরকম? তো আমি আমাদের গ্রামে একটি দোকানে জব করি, এটা আপনার রড সিমেন্টের দোকান। দোকানের সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে। আপনাদের ওই মান্দ্রা গ্রামে? হ্যাঁ, মান্দ্রা গ্রামে ভাগকুল বাজার, এটা বাজারের দোকানটা। যখন ঢাকায় থেকে মাল যায় ট্রাক বোঝাই করে, রাত্র কখনো 9টা 10টার দিকে মাল যায়। যখন 10টার দিকে মাল যায় তখন মাল লেবার দিয়ে দোকান
ওখানে মানে ভরতে দেখা গেছে কখনো 11টা, 11:30, 12টা, 12:30 বেজে যায়। আচ্ছা, ঠিক আছে, তখন দোকান বন্ধ করে বাসায় আসি। তো সেদিনও রাত্র 10টার দিকে মাল আসছে দোকানে। তো বসে বলতেছে, আনোয়ার মাল দোকানে মানে লেবার দিয়ে ঢুকে, তুমি আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, তোমরা চলে যাবে। লেবার দিয়ে মাল ওদিন ঘরের ভিতরে ঢুকাইলাম। ঢুকানোর পরে ঢুকাইতে প্রায় 12:30 বেজে গেছে। আমাদের গ্রামে আবার অনেক কুকুর আছে, রাত্রে গেলে ঘেউ ঘেউ করে। তা আমি একটা রড হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তা আমার সাথে যেই লোকটা ছিল, ওই লোকটা আবার অন্য গ্রামের। আমার সাথে খানিকটা আসার পর উনি বাঁ দিকে রাস্তা আছে, ওই রাস্তাতে বাড়িতে চলে যাবে। আমি ডান দিকে আমাদের গ্রামের যে রাস্তা বাড়ির, ওই রাস্তা দিয়ে আসবো। আচ্ছা। তো ইতিপূর্বে আমাদের ওই বাড়ির রাস্তার মাঝে অনেক ঘটনা আছে, ওগুলা বলতে চাই না, ওগুলা গ্রামের সবাই জানে। কিরকম ঘটনা আছে যদি আমরা একটু জানি? যেমন একটি ছেলে মানে মাছ ধরতে বর্ষাকালে ওই গ্রামে একটা পুকুর আছে, পুকুরে পাশে মানে কোচ দিয়ে আমরা যে টেটা বলি, মাছ ধরার জন্য রাত্র 10টার দিকে বের হয়েছে। তো পুকুরে পাড় দিয়ে মাছ ধরতেছে। তো ও দেখে যে একটা মহিলা ওর দিকে আসতেছে। তো ইয়াং ছেলে অনেক সাহসী, মহিলা ওর দিকে আসতেছে, ও মানে মহিলা দিকে যাচ্ছে। রাত তো বেশি না, তখন 10টার মতো বাজে। আচ্ছা। তো এক পর্যায়ে মহিলা ওর কাছাকাছি চলে আসছে, আইসা ওর হাত ধরছে। যখন ওর হাত ধরছে, ও মহিলার মাথার চুল ধরছে। চুল ধরার পরে ও যখন পা দিকে তাকাইছে, দেখে মহিলার মানে পা দুটো নাই, মানে ভাসমান অবস্থায় রয়েছে। তো ওই অবস্থা দেখানোর পর ও মহিলাকে যখন হাত ছুটাইতে চায়, মহিলা ওকে মানে খামচি দেয়। মানে এক পর্যায়ে মহিলার সাথে ওর সাথে ধাক্কা ধাক্কি বা এই ধরনের অনেক কিছু হয়েছে। তো আমাদের গ্রামে ফিরোজ নামে এক আঙ্কেল আছে, ওনার বাড়ির পাশে। উনি রাত্রে মানে লাইট নিয়ে যখন বের হয়েছে প্রসাব করার জন্য, তো দেখে ওখানে মানে জঙ্গলের মধ্যে কিছু লড়তেছে। তো উনি লাইট মারছে, লাইট মারে দেখে কোনো লোকজন হয়তো জঙ্গলে ঘোরাঘুরি করতেছে। আচ্ছা। তো যখন উনি সামনে গেছে, গিয়ে দেখুন আর ঘরের পাশে সেই ছেলেটা মানে মাটিতে পয়টা ঘোরাঘুরি করতেছে। তখন আর বলতেছে, বিল্লাল তুই এখানে? তখন বলতেছে যে আঙ্কেল আমি এখানে আমার কি ধরছে। ওই অবস্থায় মানে কিছু বলতে পারে না। ওর যখন বাড়িতে আনছে, যখন ও সুস্থ হয়েছে, বিস্তারিত সবকিছু ওর কাছ থেকে যখন এলাকার সবাই শুনছে, শোনার পর ওর মানে ঘাড়ে যে দাগগুলা ছিল খামচির, ওগুলো দেখা গেছে। আমি ওর সাথে আমার এক ফ্রেন্ডে নিয়ে যে কথাও বলছি, বিস্তারিত সব শুনেছি ওই জায়গার ঘটনা। কিন্তু তার সপ্তাহখানিক পরে যে একটা ঘটনা, এক মুরব্বী ফজরের নামাজের সময় অজু করার জন্য কলপার গেছে, ওনার নাম তুতামিয়া। তো ওই লোক যখন অজু করতে কলপারে গেছে, অজু করতেছে, তো কলের পানি গ্রামের তো মাটি গর্তে যায়, গর্ত, ওই গর্তর দিকে পেছন দিয়ে উনি কলে মানে অজু করতেছে। তো পেছন থেকে ওনাকে কে যেন টাইনে নিয়ে যেতেছে, ওনার মানে জামা ধরে। তো উনি জোরে জোরে চিৎকার করতেছে যে কে আছো, বাঁচাও বাঁচাও, আমাকে যে নিয়ে যাচ্ছে। ফজরের সময় অনেক লোকই নামাজের জন্য ওঠে। চিল্লান পেয়ে বাড়ির লোকজন বের হয়েছে। লোকজন যে দেখে উনি একটা নারকেল গাছ পেঁচায় ধরে চিল্লাইতেছে। তারপরে ওনাকে যখন ধরে আনছে সবাই, আনার পরে উনি মানে ওনার জ্ঞান নেই, অজ্ঞান হয়ে গেছে। তখন যাই সবাই যখন অনেকক্ষণ পরে জ্ঞান ফিরছে, এই ফকিরে নিয়ে যাওয়ানোর পরে জ্ঞান ফেরার পরে উনি বলতেছে এই অবস্থা কি যেন আমাকে পেছন থেকে নিয়ে গেছে ধরে। তো আমি ওই ঘটনা শোনার পর আমার দুই ফ্রেন্ডকে নিয়ে ওনার বাসায় গেছি। যাওয়ানোর পরে দেখি উনি অসুস্থ। ওনার ওয়াইফকে আমি জিজ্ঞেস করলাম, ওনার ওয়াইফ সবকিছু বললো যে হ্যাঁ এই ঘটনা হয়েছে। তো এই রাস্তাটা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলোর কারণে একটু গ্রামের মানুষের কাছে পরিচিত। তো সেই রাস্তায় ঘটনা সেই রাস্তায় প্রায় ঘটে, এখনো ঘটতেছে। আচ্ছা, সেই রাস্তায় আপনি রাতের বেলা যাচ্ছিলাম। তো পাকা রাস্তা থেকে আমাদের গ্রামের কাঁচা রাস্তাটায় নামার আগেই একটা গাব গাছ। তো ওই গাব গাছটা পাকা রাস্তা থেকে যখন আমি কাঁচা রাস্তায় ফা লাইলাম, তখন হঠাৎ মানে আমার শরীর কেমন মানে পশম গুলো বড় হয়ে গেল। গভীর রাত, আর গ্রামের সবাই নির্ঝুম ঘুমাইসে পড়ছে। একটা পাতা পড়লে মনে হয় যেন গাছ থেকে যেন লাফিয়ে পড়লে, এমন অবস্থা। যখন আমার এমন লাগলো, তখন আমি আয়াতুল কুরসি, সূরা ফালাক, ইখলাস পড়ে আমার দেহে দম করলাম। আর আমার সেই ঘটনাগুলো মনে পড়ছে, এখানে অনেকে ভয় পায়। তো যখন আমি সামনে একটা বট গাছ, ওখানে হিন্দুরা বিশেষ করে ভোগ দেয়, ওই বট গাছটা মানে ক্রস করবো, তার একটু আগে দেখি বট গাছটার পাশে মানে একটা সাদা একটা বিড়াল। তো বিড়ালটা স্বাভাবিক বিড়ালের চেয়ে বড়। তো ওটা দেখানোর পর আমার মানে কেমন ভয় লাগলো। তো আমি চিন্তা করলাম আমি কি আবার পেছন থেকে চলে যাব। পেছনে আমি কোথায় যাবো, কারণ আমার এই রাস্তাতে আমাদের বাসায় চলে আসতে হবে। তো আমি বিড়ালটা দেখে আমি খানিকটা দাঁড়ালাম। তো দাঁড়ানোর পর বিড়ালটা কি করলো, মানে বাসের দিকে একটা জঙ্গলের দিকে আস্তে করে ঢুকে গেল। তো আমি যখন ওই বট গাছটা ক্রস করে একটু সামনে আসলাম, তখন আমার মনে হয় যে সামনে একটা কালো ছায়া দেখি, আবার মানে একটু পর দেখি না। তো আমি চিন্তা করলাম অনেক রাত, হয়তো ঘুমের চোখে হয়তো আমার আবার গাছের ছায়াটা। তো আমার কাছে একটা মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনের সামনে একটা লাইট আছে, হালকা আলো, তার অন্ধকার রাত। তা
আমি ওই লাইটটা মাইরে আসতেছি। যখন একটু সামনে আসছি, এখন দেখি আমার বাড়ির সামনে একটা 3 বছর 4 বছর হবে এত একটা বাচ্চা। তো বাচ্চাটা আমার সামনে মানে হাঁটতেছে। আচ্ছা, তো আমি বাচ্চা দেখে আমি হঠাৎ মানে ভয় পেয়ে গেলাম, এত রাত্রে তো কোনো বাচ্চা এখানে আসার কোনো কথা না। তো যখন বাচ্চাটা আমার সামনে হাঁটে, আমি অস্তে হাঁটি। তো এক পর্যায়ে আমি দেখলাম বাচ্চাটা একটা গাছের আড়ালে চলে গেল। প্রথম আমি চিন্তা করলাম তো আমি এখান থেকে কি করবো, এখন দৌড় দিব কি না, আমি মানে এমনও চিন্তা করতে পারতেছি না। তো আচ্ছা, বাচ্চাটাকে দেখে আপনি ভয় পেলেন কেন? আপনার কি মনে হয়নি বাচ্চাটা কোন বাড়ি থেকে আবার হারাটারা গেল কিনা? কারণ বাচ্চাটা দেখে ভয় পাওয়ার কারণ, এত রাতে বাচ্চাটা যখন আমি দেখছি একবার বাঁ দিক থেকে আমার দিকে তাকালো, আমার চোখ দুটো এত বড়, মানে সাধারণ কোন ছেলে বাচ্চার চোখ এত বড় হয় না। এত রাত্রে একটা বাচ্চা এখানে তো আসার কোনো প্রশ্ন ওঠে না, যেখানে একটা মানুষের কোনো নিঝুম নাই, একটা গাছের পাতা পড়তেছে, মানে আমি ভয় পেয়েছি না জানি কি গাছ দিয়ে ফাল দিয়ে পড়লো। আর ওই মুহূর্তে এমন একটা দৃশ্য, যখন আমি বাচ্চাটাকে ক্রস করে মানে গাছের আড়ালে গেল, আমি তখন আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যখন চলে আসতেছি, তো হঠাৎ দেখ বাচ্চা আবার আমার সামনে। আমি গাছের আড়ালে গেল, তখন আর দেখলাম না। যখন আবার সামনের দিকে হাঁটতেছি, ঠিক হঠাৎ বাচ্চাটা আবার আমার সামনে আবার হাঁটতেছে। তো আমি যখন বাচ্চাটা আমার সামনে হাঁটতেছে, হঠাৎ আমি মানে ওটা দৃশ্যটা দেখার পরে আমার ডান দিকে একটা বাড়ি, বাড়িতে একটা লাইট জ্বালানো ছিল। তো আমি চিন্তা করলাম যে বাসায় ধরে কেউ ডাক দিই। তো যখন ওই বাড়ির দিকে তাকাইছি, দেখি মানে বাড়ির উঠোনে একটা মহিলা মানে চুল এলোমেলো করে মানে পাগলের মতো বসা। তো ওইটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। এখন সামনের দিকে যখন তাকাইছি, দেখি বাচ্চাটা নেই, ডান দিকে বাড়ির দিকে তাকিয়ে দেখি মানে ওই মহিলাটা। কোন মহিলাটা? মানে চুল এলোমেলো অবস্থায়, মানে ছেঁড়া জামা কাপড়ের মতো, মানে বিশ্রী দেখতে, মানে বসা। তো আমি ভাবছি যে হয়তোবা ওই বাসাকে ডাক দিবি। তো ওইটা দেখার পর আমার আর সাহস হলো, ওই বাসায় যাওয়ার সাহস হলো না। তো এখন ওই মুহূর্তে আমার শরীর এত ভারী হয়ে গেল, শরীরের পশম গুলা মানে বড় হয়ে গেছে, চুল গুলা মনে হয় যে মানে বড় হয়ে গেছে। তো আমি ভয়ে আমি মোবাইলের লাইটটা সামনের দিকে জ্বালাই আমি বাড়ির দিকে দৌড়াচ্ছি। তো দৌড়াচ্ছি মানে এত জোরে দৌড়াচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার মানে দৌড়াতে যেখানে বাড়িতে দৌড়ে আসলে হয়তো 5-6 মিনিট লাগবে। এত জোরে দৌড়াচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি বাড়িতে যেতে পারছি না। তো এক পর্যায়ে অনেক কষ্ট করে আমি বাড়ির প্রায় উঠোনের চলে গেছি। তো আমার যতক্ষণ আমি রাস্তায় দৌড়াচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার পেছনে কে যেন আমাকে ধরছে বা ধরার চেষ্টা করতেছে। তারপর আমার দেহ এত ওজন হয়ে গেছিল, মনে হচ্ছে যে আমার উপরে কেউ মানে বসে দিচ্ছে। তারপর আমি অনেক কষ্ট করে মানে উন্মাদের মতো দৌড়ে বাসায় এসে, ঠিক আছে, মাকে মানে দরজা লক করে বলছি, মা দরজা খুলো। তো তখন মা মানে অবাক, কি হয়েছে, আমি মাকে ধরে ঠিক আছে বলতেছি, মা রাস্তায় ভয় পেয়েছি। তো মা তখন কি করলো, আমাদের ঘরে সুরমা আছে, গ্রামের মানুষ বিশেষ করে ভয় পাইলে সুরমা দিয়ে ভিজে পানি দিয়ে খাওয়ায়, তারপর লবণ পানিও দেয়। তখন মা কি করলো, বড় ভাইকে ডাকলো, ডাকার পর বললো এই অবস্থা, আনোয়ার তো রাত্রে ভয় পেয়েছে। তো মসজিদে আমাদের ইমাম সাহেব থাকে, ডাকার পর ইমাম সাহেব আইসা আমাকে ঝাড়ফু করে পানি পড়া দিয়ে গেল। তো তারপরে আমি ইনশাল্লাহ সুস্থ ছিলাম বা আমার এরপর আর কোনো সমস্যা হয়নি। তো তারপরে আমি ওই রাস্তা দিয়ে রাত্রে আমি কখনো আসতাম না, আমি সন্ধ্যা হলে তার আগে বাসা চলে আসতাম। আর এখনো ওখানে মানুষ সন্ধ্যার পরে একা কেউ যায় না ওই রাস্তাটা। তো আনোয়ার ভাই, আপনার সাথে যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো শুনলাম। তো ব্যাপারটা যেটা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এরপরে কি কখনো ওই কবরস্থানে, প্রথমে যে গল্পটা বললেন, সেই কবরস্থানে কি আপনি দিনের বেলা কখনো যে দেখেছিলেন যে আপনি কোন কবরে পড়ে গিয়েছিলেন বা ওই কবরটার অবস্থা এখন কি? বিশেষ করে তারপরে আমি কবরের দিকে আমি গেলে আমার মানে খুব ভয় লাগতো। মানে দিনেও আমি কবরের দিকে এরপর আর যেতে পারতাম না। মানে ওদিকে গেলে আমার মানে সেই কথাটা যখন মনে পড়তো, আমার এত ভয় লাগতো, মানে শরীর ভার হয়ে যেত। এরপরে আমি ওটা দেখার কোনো আমার মানে মনে এত আগ্রহ, আগের যে আগ্রহ ছিল এক সময়, এটা দেখার পরে আমার মনে আর কখনো আগ্রহ জাগে না যে না আমি আর ভয়ের প্রতি যে একটা ইন্টারেস্ট আপনার ছিল, দেখি যে ভয় লাগে কিনা, সেই ইন্টারেস্টটা আপনার ওইখানেই শেষ হয়ে। এরপরে আমি আর কবরস্থানে কখনো যাইনি। তো যাতায়াত করলে দূর থেকে দেখা গেলে আমি ওদিকে আমি তাকানোর চেষ্টা করি না। আচ্ছা আচ্ছা। আর সেই যে বাড়িতে আপনি এলোমেলো চুলের মহিলাটাকে দেখছেন, আচ্ছা, সেই বাড়িটা তো আপনাদের গ্রামের ভিতরে? গ্রামের ভিতরে। তো ওইটা কি আসলে মানে ওই বাড়ি থেকে আপনার পরিচিত কেউ থাকতো বা যারা থাকতো তাদেরকে কি চেনা জানা ছিল তাদের সাথে? হ্যাঁ, চেনা ছিল। ওই যে একটা ছেলের কথা বলছিলাম যে বিল্লাল, ওই বাড়িটা বিল্লালদের বাড়ি। আচ্ছা, ওটা বিল্লালদেরই বাড়ি ছিল? বিল্লালদের। তো বিল্লালকে কি কখনো পরে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম আমি দেখেছি তোদের বাড়িতে? হ্যাঁ, এটা জিজ্ঞেস করছে অনেকে বলে এখানে তো অবশ্যই খারাপ দিন অনেকে দেখে থাকতে পারে, কারণ এটা একটা কনফার্ম হয়ে বলতে পারে না যে কে কখন কি কোথায় কি। না, সেটা কেউ বলতে পারে না। আর ওই বাসা থেকে ওই সময় কেউ বের হয়নি অত রাত্রে 1টা বাজে। এতগুলো ঘটনা শোনার পর মানে একটা ঘটনা না আজকে না বলে পারছি না। এই ঘটনাটা বিশেষ করে মনে কর অনেক আগ্রহী বন্ধুদেরকে তো আমরা পেয়েছি না, যে ভূতের পিছনে ছুটে বেড়ায়। যেমন আনোয়ার ভাইরাও ভূত দেখার জন্য বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেত। এমন আগ্রহী মানুষ যারা আছে, খুব অতি উৎসাহী ব্যক্তি যারা আছে, এই অতি উৎসাহের
ফলে যে কখনো কখনো বড় ধরনের বিপদ ঘটে যায়, তো তাদের জন্যই আর কি এটা আমার লাইফে দেখা একটা ঘটনা আজকে একটু সবার সঙ্গেই বলতে চাই। মানে যদিও আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বল। হিন্দু ধর্মে একটা বিষয় আছে যে কেউ যখন মারা যায় তাকে দাহ করার পর একটা নির্দিষ্ট সময় পর, একটা নির্দিষ্ট দিন পর সেখানে শ্রাদ্ধ করা হয়। তো ওই যে অনুষ্ঠানগুলো আছে, সেখানে একটা অনুষ্ঠান আছে যে মৃত ব্যক্তি যেই খাবারগুলো খেতে পছন্দ করে সেই খাবারগুলো একটা পাত্রের মধ্যে সাজিয়ে কোনো একটা জায়গায় রাতের বেলা দেয়া হয়। মানে বিশ্বাস হচ্ছে এটা যে এখানে সে এসে এই খাবারটা খাবে। তো এমন একটা জায়গায় দেয়া হয়, সাধারণত নদীর ধারে বা পুকুর পাড়ে বা একটা নির্জন স্থানে, যেখানে মানুষের ওই সময়টাতে আনাগোনা খুব একটা থাকে না। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে। আমাদের এখানে একজন দাদি ছিলেন, খুব বয়স্ক ছিল, পাশের বাড়ির, প্রায় 90 বছর বয়স হয়ে গেছিল। উনি অনেক দিন যাবৎ রোগে ভুগছিলেন, হেপাটাইটিস হয়েছিল ওনার। তো শেষ পর্যায়ে এমন অবস্থা হয়ে গেছিল, মানে পুরো শরীর হলুদ হয়ে গিয়েছিল, দেখলে ভয় করত। গোসল করলে সেই পানিটা পর্যন্ত হলুদ হয়ে যেত, এমন অবস্থা হয়ে গিয়েছিল। তো তিনি যখন মারা যান, তো সেখানে সেই একই এই অনুষ্ঠানটায় উনি যা যা খেতে পছন্দ করতেন সেই খাবারগুলো একটা পাত্রের মধ্যে সাজিয়ে সুন্দর করে রেখে নদীর ধারে রাখা হলো। এটা সন্ধ্যার দিকে দেয়া হয়। সন্ধ্যার দিকে দেওয়ার পর আর সেই জায়গাটাতে কোনো মানুষ আসা যাওয়া করে না। তো এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটলো কি, পাশের বাড়ির একটা মহিলা ছিল, উনিও বয়স্ক, ওনার বয়স প্রায় 50-60 মতো হবে। রাতের বেলা গ্রামে স্বাভাবিকভাবেই অ্যাটাচ বাথরুম থাকে না, বাইরে যেতে হয়। তো উনি যখন রাতের বেলা উঠে বাইরে গেল, হঠাৎ করে ওনার মধ্যে একটা মানে কৌতূহল জাগলো যে আসলে কি হয়, এটা কি সত্যিই মানে কেউ এসে খায়, আসলে কি হয়, ওনার একটা দেখার আগ্রহ জাগলো। নদীর পাড়টা তো অনেক নিচে ছিল, বাড়িগুলো ছিল একটু উপরে। তো ওখান থেকে সেখানে খেয়াল করলো সেখানে একটা মোমবাতিও জ্বালানো থাকে ছোট। হয়তো এই আবছা আলোতে মনে হয় কিছু একটা হয়তো বা উনি দেখেছে। দেখার পর ওনার আগ্রহটা আরো বেশি মাত্রায় মনে হয় বেড়ে গেছে। তো সে কি করলো, ওখান থেকে হাঁটতে হাঁটতে নিচের দিকে চলে গেছে, আর একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলো। এভাবে একটু একটু কাছে যেতে 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 একটা পর্যায়ে দেখা গেল কি, উনি ওই নদীর প্রায় ধারে চলে গেছে, যেখানে এই খাবারগুলো দেয়া হয়েছে ঠিক সেইখানটাতে চলে গেছে। তারপরে উনাকে হঠাৎ করে কি যেন একটা ধরেছে, মানে তাকে পানির দিকে টানছে, আর সে চাচ্ছে উপরে ডাঙার দিকে আসতে, কিন্তু কোনোভাবেই সে মানে কুলিয়ে উঠতে পারছে না। সেই মহিলারও কিন্তু শারীরিক সক্ষমতা তার বেশ ভালোই ছিল, কিন্তু সে কোনোভাবেই বাড়িগুলোর দিকে আসতে পারছে না, উপরে উঠতে পারছে না। তাকে টেনে পানির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক ধস্তাধস্তি করতে করতে একটা পর্যায়ে সত্যি সত্যি ওনাকে পানির দিকে নিচে নিয়ে পানিতে নিয়ে গেছে, প্রায় হাঁটু সমান পানিতে নিয়ে চলে গেছে। ওখান থেকে ওনাকে পানির মধ্যে বিভিন্ন ভাবে পানির নিচে মানে চুবানোর চেষ্টা করছে, পানির নিচে ধরে রাখছে, আবার কোন রকম উঠছে, আবার ধরছে। এরকম চলতেছে বেশ খানিকটা সময় যাবত। এই সময়ের মধ্যে আবার ঘটছে কি, আরো একজন মহিলা বের হয়েছে। তো কোনো না কোনো ভাবে তার হঠাৎ আবার ওখানে চোখ গেছে পরে সে দেখছে যে এই ধরনের কারবার চলতেছে। মনে হচ্ছে যে সে পানির মধ্যে নিজেই পানিতে ডুব দিচ্ছে, পানির নিচে চলে যাচ্ছে, আর কাউকে তো সে দেখতে পাচ্ছে না। তখন ওই মহিলা চিল্লাচিল্লি শুরু করে দিছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। তো আশেপাশের মানুষ সব উঠে গেছে, সবাই গিয়ে তখন তাকে এই নদী থেকে তুলে আনছে। ওই দিন রাত থেকে, ওই ঘটনার পর থেকে এই মহিলা পুরো অ্যাবনর্মাল হয়ে গেছে। যে মহিলা এই খাবারটা কে খায় দেখতে গিয়েছিল, মনে কর যে মানুষটা স্বাভাবিক ছিল সে আবল তাবল কথা বলছে, কি বলছে না বলছে, যে কাউকে বকাবকি করছে, গালিগালাজ করছে, ওই বিভিন্ন দিকে বিভিন্ন কিছু দেখাচ্ছে। মনে কর আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না, ওখানে দেখাচ্ছে কিছু একটা আছে, কাউকে ধমকাচ্ছে, কাউকে বকা দিচ্ছে, অথচ আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। রাত তখন 2টা-3টা বাজে, আমি তখন উঠে গেছিলাম। ওই ভয়টা আরো বেশি পেয়ে গেছে ওনার এই অ্যাবনর্মাল অবস্থা দেখে। জীবনে আমরা ওনাকে এই অ্যাবনর্মাল অবস্থায় দেখিনি। প্রায় 2 দিন পর্যন্ত এই অবস্থা ছিল। দিনের বেলা তো সেম অবস্থা। সবাই মনে করেছে আচ্ছা রাতটা পার হয়ে গেলে একটু ঘুমটুম ভালো হলে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু এরপরও দেখে যে এই অবস্থা কাটছে না। তার 2-3 দিন পর তাকে বিভিন্ন কবিরাজ জানিয়ে চিকিৎসা করানো হয়েছে। প্রায় 1 সপ্তাহ পর গিয়ে উনি কিছুটা স্বাভাবিক হয়েছে। আসলে এই ঘটনা হচ্ছে এই জন্যই বললাম যে খুব উৎসাহ কিছু জিনিসকে তার মতো ছেড়ে দিতে হয়। প্রকৃতির কিছু নিয়ম আছে, কিছু বিষয় আছে, সেগুলোকে সেই নিয়মে ঘটতে দেয়াই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো সব জায়গায় অযাচিত হস্তক্ষেপ করাটা মনে হয় অনেক জায়গায়
ঠিক না। আর সেক্ষেত্রে এই ধরনের বিপদগুলো ঘটে। কেউ যদি ওই মহিলা যদি বের হয়ে তাকে না দেখতো তাহলে কিন্তু হয়তোবা তার সেদিনই ছিল শেষ দিন। যাই হোক, এটাই বলার ছিল। আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম এটা। তারপরে অনেকবার ঘটেছে আমাদের এলাকায়, কেউ ভুলেও এটা দেখার সাহস করে নাই। দিস থিংস হ্যাপেন। মানে আমাদের কিছু জিনিসকে আমার মনে হয় রেস্ট্রিক্টেড জিনিসগুলো রেস্ট্রিক্টেডই রাখা উচিত। তারপরে কিছু ভয় আছে মানসিক, আমাদের কিছু ভয় কিন্তু মানসিক ভাবে হয়। যেমন এই বৃদ্ধের কথা শুনে পরে আমার যেটা মনে পড়ে গেল, আমাদের এলাকায় ছিল এরকম এক বৃদ্ধা, তখন টিএনটি কলোনিতে থাকতাম ফকিরাপুলে। তো জাস্ট মানে উনি একটু কোনো এক কারণে, কোনো কারণ ছাড়াই আমার মাকে সে মতির মা বলে ডাকতো। আচ্ছা, এবং ওনাকে আমি খুব ভয় পেতাম। শুধু আমি না, কলোনির সব বাচ্চারাই ভয় পেত, কারণ শি নেভার ডিড এনি হার্ম টু এনিওয়ান। হ্যাঁ, কিন্তু ওনার চোখ মানে একেবারে, মানে আমি তোকে কি বলবো, যে বেড়াল চোখেরও একটা লিমিটেশন থাকে। ঠিক আছে, উনি টকটকা ফর্সা যেটাকে বলে সেরকম, প্রত্যেকটা চুল সাদা, একেবারে সাদা, এবং ওনার মানে শরীরে মাংস খুব কম। এবং ওনাকে আমি সিঁড়িতে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে থাকতে দেখে আমার মনে আছে ছোটবেলায় আমি কি আতঙ্কের মধ্যে থাকতাম। সেই ব্ল্যাঙ্ক লুকটা যেটাতে উনি তাকিয়ে থাকতেন, তোর এই তাকানোর কথা যেটা একটু আগে বললি তুই ওই মহিলাকে, ওটা শুনে মনে পড়ে গেল যে দৃষ্টি অনেক বড় ব্যাপার। যাই হোক, আজকে মানে আসলে ওই ঘটনা বলার পর দোস্ত আমি আরো বেশি হয়ে যাচ্ছে, মানে এটা মনে হয়। তো যাই হোক, আমরা সবাই সবার গল্প শুনলাম। তো রাতও গভীর হয়ে গেছে, আমার মনে হয় এত গভীর রাতে আর এইখানে অপেক্ষা না করে আমাদের চলে যাওয়াই ভালো। কি বলেন সবাই? চলেন। আচ্ছা দোস্ত, যাওয়ার আগে অনেকেরা আমাদের সঙ্গে জার্নিতে যাইতে চায়। এক কাজ কর, পরে আবার ব্লেম করে ভাই আপনারা নেন না আপনাদের সঙ্গে জার্নিতে, একটা নাম্বার। ওই নাম্বার, হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা আমি একটু দিয়ে যাই। আর সময় পাস নাই তুই না, আমি যাইতে ইচ্ছা করতেছে। 096138928992। আবারও আমিও বলে দিই নাম্বারটা 096138928992। এই নাম্বারে ফোন করলেই ডরে আসার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। And the stories better be awesome. অনেক সুন্দর সুন্দর গল্প যেন থাকে। আচ্ছা চল 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 চল, আর বসতে হবে না। ওকে ফাইন। ডর মানে ভয়। এখানেই শেষ হচ্ছে আজকের মতো ডর। ভয়ের অনুভূতিগুলো মানুষের ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে কিভাবে বিচরণ করে। একজন মানুষ যখন ভীত হয় তাকে দেখলেই বোঝা যায়। ডর এমন একটি অনুষ্ঠান যেখানে বিজ্ঞান যুক্তিশুদ্ধ নয়। ডর এমন একটি অনুষ্ঠান যেখানে আপনাকে জোর করে ভয় পাওয়ানোর জন্য চেষ্টা করা হয় না। এখানে যা ঘটে তাই তুলে ধরা হয়। আমরা শুধু একটা যুক্তির উপর নির্ভর করে আমাদের এই অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবার চেষ্টা করেছি। সেটি হলো বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটি ধারণ করা হয়, এবং আমরা বিশ্বাস করি অনাবিষ্কৃত বিশাল এই মহাজাগতিক বিষয়টি মানুষের কাছে এখনো বিস্ময়ের, এবং তা কখনো কখনো আমাদের সামনে ভয়ের হয়ে দেখা দেয়। আপনার জীবনে যা ঘটেনি তা যে অন্যের জীবনে ঘটবে না এবং প্রতিনিয়ত ঘটছে না, এটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। সুতরাং এই অর্থে আপনাকে অধিভৌতিক এবং অবিশ্বাস্য জিনিসের যে একটা অন্যরকম আবেদন আছে তা স্বীকার করে নিতেই হবে। আগামী সপ্তাহে আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার সুমন এবং রেহান অন দ্য স্পট থেকে এবং সাউন্ডের লোবানকে নিয়ে আরো বেশ কজন বন্ধুকে নিয়ে ফিরে আসতে চাই ডরে ঠিক রাত 11:20। আর সেখানে যদি আপনি থাকতে চান আপনার জীবনের অধিভৌতিক ঘটনা নিয়ে, ফোন করবেন আমাদেরকে 09613892892। এই হচ্ছে আমাদের নাম্বার। শুভরাত্রি। ডর মানে ভয়। This track was downloaded from FusionBD.com.